বড় মা, তোমরা কেন শুধু শুধু ওকে বকা দাও? ও তো কারোর কোনো ক্ষতি করে না। অনু আরুষের চাচাতো বোন। সে এই বাড়িতে একমাত্র মানুষ যে আরুষের দিকে মায়ার চোখে তাকায়। অনুর কথা শুনে সায়েম তার ছেলের হাসি হাসে। ক্ষতি করার মুরুদ লাগে অনু? ওর সেই মুরুদটুকুও নেই। ও হলো একটা মেরুদণ্ডহীন প্রাণী। আরুষ খাওয়া শেষ করে নিঃশব্দে উঠে পড়ে। সে নিজের ভাঙা ঘরে গিয়ে ঢোকে। ঘরটা অন্ধকার। সে বাতি জ্বালায় না, জানালার ধারে গিয়ে দাঁড়ায়। বাইরের অন্ধকার তাকে হাতছানি দিয়ে ডাকে। আরুষের হাতের তালুতে একটা পুরনো ক্ষত। সে সেখানে আঙুল বোড়ায়। এই ক্ষতটা তাকে মনে করিয়ে দেয় তার প্রাক্তন প্রেমিকা তুলির কথা। সেই রাতটার কথা, যখন একদল পিচাস তার সাজানো পৃথিবীটা ছারখার করে দিয়েছিল। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। কোনো নাম্বার নেই, শুধু একটা সংকেত। আরুষের চেহারার সেই অসহায় ভাবটা নিমিষেই মুছে যায়। তার চোখের মনি এখন স্থির এবং শীতল হয়ে ওঠে। সে আলমারির পেছনের একটা গোপন ড্রয়ার খোলে। সেখান থেকে বের করে আনে চকচকে একটি ছুরি এবং ছোট্ট একটি সিরিঞ্জ আর একটি পিস্তল। একটু আগে তার ফোনে আসা মেসেজটা পড়ে ও। আজ রাতে শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার শওকতকে নরকে পাঠাতে হবে। সে সাবলীলভাবে জানালার গ্রিল খুলে বাইরে বেরিয়ে যায়। কেউ টের পায় না। এই আরুষকে এই বাড়ির কেউ চেনে না, কারণ তার নাম সাইলেন্ট কিলার। মাফিয়া জগতে যার নাম শুনলে বাঘা বাঘা ডনদের কপালে খাম ছোড়ে। শহরের এক বিলাসবহুল ভিলার পেছনে আরুষ এখন ছায়ার মতো মিশে আছে। শওকত তার গার্ডদের বিদায় দিয়ে নিজের ঘরে ঢোকে। সে জানে না মৃত্যু তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরুষ কোনো শব্দ না করে ঘরের ভেতর ঢোকে। শওকত যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছে, ঠিক তখনই আরুষ তার পেছনে এসে দাঁড়ায়। কে তুমি? এখানে কিভাবে এলে? আরুষ কোনো উত্তর দেয় না। সেই শওকতের চুলের মুঠি ধরে মাথাটা পেছনের দিকে টেনে আনে। শওকত চিৎকার করতে চায়, কিন্তু আরুষ নিমিষেই তার গলার নলিটা হালকা করে চিরে দেয়। পুরোটা না, শুধু এইটুকুই, যাতে সে আওয়াজ করতে না পারে, কিন্তু প্রচণ্ড ব্যথায় ছটফট করে। অসহায়ত্ব খুব খারাপ জিনিস, তাই না শওকত? আমার তুলিও ঠিক এভাবেই চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তোরা করতে দিসনি। আরুষের কণ্ঠস্বর একদম নিচু, যেন কোনো পবিত্র মন্ত্র জপ করছে। সে শওকতের চোখের পাতা দুটো টেনে ধরে, তারপর সিরিঞ্জটা ধীরে ধীরে তার চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। শওকতের শরীর ধনুকের মতো বেঁকে যায়। লাল রক্ত আর চোখের জল মিশিয়ে একাকার হয়ে যায়। আরুষ খুব ধীর গতিতে ছুরিটা দিয়ে শওকতের বুকের চামড়া ছাড়াতে শুরু করে। ডার্ক রুমের আবছা আলোয় বীভৎসভাবে রক্ত ঝরছে। সে শওকতের হৃৎপিণ্ডটা এখনো স্পন্দিত অবস্থায় দেখতে চায়। একটু ধৈর্য ধর, মরে গেলে তো সব শেষ। আমি চাই তুই প্রতিটা সেকেন্ড যন্ত্রণা অনুভব কর। মাংস কাটার শব্দটা পাচ্ছিস তো? রোমের ভিতর এখন কেবল কাঁচা মাংস কাটার চপচপ শব্দ আর শওকতের গোঙানি শোনা যাচ্ছে। আরুষ নিখুঁতভাবে শওকতের আঙুলগুলো একটা একটা করে কেটে আলাদা করে দেয়। তার মুখে কোনো ঘৃণা নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। খুন করা তার কাছে এক শৈল্পিক নেশা। কাজ শেষ করে সে ড্রয়ার থেকে একটা দামি মদ বের করে মেঝের রক্তের উপর ঢেলে দেয়। নরকের আগুনেও যেন তোর তৃষ্ণা না মেটে। ভোর হওয়ার আগেই আরুষ আবার তার ঘরে ফিরে আসে। রক্তমাখা কাপড়গুলো সে বিশেষ কেমিক্যাল দিয়ে পুড়িয়ে ফেলে। তারপর আবার সেই ছেঁড়া লুঙ্গি আর পুরনো গেঞ্জিটা পরে নেয়। জানালার গ্রিলটা লাগিয়ে সে বিছানায় শুয়ে পড়ে। একটু পরেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আরুষ ভাইয়া ওঠো, বড় মা আবার চিৎকার করছে। সকালের নাস্তাটা জলদি সেরে নাও, নইলে কপালে জুটবে না। আরুষ দরজা খোলে। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে খুব অসহায় ভঙ্গিতে অনুর দিকে তাকায়। অনু, সারা রাত ঘুমাতে পারিনি, খুব মাথা ব্যথা করছে। মা কি আমাকে বকছে? অনু আরুষের কপালে হাত রাখে। তার খুব মায়া লাগে এই ছেলেটার ওপর। কেন যে সবাই একে এত ঘৃণা করে অনু বুঝতে পারে না। না বকবে না, আমি আছি তো। তুমি হাত মুখ ধুয়ে এসো। অনু চলে যাওয়ার পর আরুষ আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সে নিজের প্রতিফলন দেখে। সেখানে কোনো অসহায় যুবক নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দানব, যার রাজত্ব রাতের অন্ধকারে। মাফিয়া জগতের সম্রাট, যাকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না।
শহরের পুলিশ মহলে হুলস্থুল পড়ে গেছে। শওকতের লাশ উদ্ধারের পর বড় বড় অফিসারদের হাত পা কাঁপছে। লাশের ধরন দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা সেই সাইলেন্ট কিলারের কাজ। কিন্তু সাইলেন্ট কিলার কে, সে দেখতে কেমন কেউ জানে না। সে একটা ছায়ার মতো যা কেবল রক্ত ঝরিয়ে মিলিয়ে যায়। আরুষ ডাইনিং টেবিলে গিয়ে বসে। আজ সকালে সাইম খবরের কাগজটা টেবিলে আছাড় মারে। দেখেছো মা, শহরে নাকি এক ভয়ঙ্কর খুনি এসেছে। বড় বিজনেসম্যান শাহতুক সাহেবের মতো মানুষকে কিভাবে মেরেছে ভাবা যায় না। পুলিশ নাকি একটাও ক্লু পাচ্ছে না। আল্লাহ জানে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে। ওরে আরুষ, তুই তো আবার সারাদিন বাইরে বাইরে থাকিস। তোকে যদি খুন করে ফেলে তবে তো আপদ বিদায় হবে। কিন্তু মরার আগে বাড়িতে পুলিশ নিয়ে আসিস না যেন। আরুষ ভাতের গ্রাস মুখে নিয়ে মাথা নাড়ে। সে খুব নিচু স্বরে বলে, আমি খুব সাবধানে থাকি মা, আমাকে কেউ মারবে না। সাইম একটা তাচ্ছিলের হাসি দেয়, তারপর বলে, তোকে মারতে যাবে কোন পাগল? তুই তো মরা মানুষের সমান। তোকে মারা আর সময় নষ্ট করে একই কথা। আরুষ মনে মনে হাসে। সাইম জানে না যে এই মুহূর্তে সে যার সামনে বসে দম্ভ দেখাচ্ছে সে চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাড়িটা রক্তগঙ্গায় ভাসিয়ে দিতে পারে। কিন্তু আরুষ তা করবে না। তার লক্ষ্য আরো বড়। তাকে সেই মূল ভিলেনকে খুঁজে বের করতে হবে, যে তুলির ঘটনার পেছনের মূল হোতা, যার পাওয়ার আর ক্ষমতা পুরো দেশকে শাসন করে। অনু একপাশে দাঁড়িয়ে আরুষের খাওয়া দেখছে। তার কেন যেন মনে হয় আরুষের এই শান্ত চোখের আড়ালে অনেক বড় কোনো আগ্নেয়গিরি লুকিয়ে আছে। সে আরুষের কাছে গিয়ে বসে। ভাইয়া, তুমি কি আজ বিকেলে বাজারে যাবে? আমার কিছু জিনিস দরকার ছিল। হ্যাঁ যাব অনু, তুই লিস্ট করে দিস। আরুষ অনুর দিকে তাকায়। অনুর চোখে সে ভালোবাসা দেখতে পায়। এই একটা জায়গা যেখানে আরুষ কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে সে নিজেকে শক্ত করে। প্রেম তার জীবনে নিষিদ্ধ। সে এক অন্ধকার পথের যাত্রী। বিকেলে আরুষ যখন বাজারের দিকে যায় তখন তাকে কেউ লক্ষ্য করে না। সে ভিড়ের মধ্যে মিশে যায়। হঠাৎ তার কাছে একটা অপরিচিত লোক এসে দাঁড়ায়। লোকটার পরনে কালো জ্যাকেট। বস, নতুন কন্ট্যাক্ট আছে। শহরের পশ্চিম দিকে মেয়রের ডান হাত রঞ্জুকে সরাতে হবে। কাজটা খুব কঠিন হবে। আরুষ লোকটার দিকে না তাকিয়েই হাঁটতে থাকে। টাকা রেডি কর, কাজ হয়ে যাবে। কালকের সূর্য ওঠার আগে রঞ্জু আর পৃথিবীতে থাকবে না, জানিস তো। টাকা ছাড়া আমি কোনো কাজ করি না। আরুষের গলায় এখন আর সেই দুর্বলতা নেই। তার প্রতিটি শব্দ যেন ধারালো তলোয়ার। সে জানে আজকের রাতটা আরো বেশি রক্তাক্ত হবে। ভিলেনের সাম্রাজ্যে ধস নামানোর সময় হয়ে এসেছে। আরুষ অনুর জিনিস কিনে বাড়ির দিকে আসে। রাস্তার মোড়ে মেম্বারের ছেলেরা একটা মেয়েকে বিরক্ত করে। আরুষ গিয়ে তাদের অনেকটা পিটায়। তারপর সে সোজা বাড়িতে চলে আসে। আরুষ ড্রয়িং রুমের মেঝের এক কোণায় কুঁকড়ে পড়ে আছে। তার পিঠের উপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে চামড়ার বেল্টের আঘাত। প্রতিটি আঘাতে তার পাতলা শার্টটা চিরে চামড়া ফেটে যাচ্ছে। সাইম পূর্ণ শক্তিতে বেল্ট চালাচ্ছে, আর আরুষের বাবা পাশ থেকে লাঠি দিয়ে আরুষের পায়ে আঘাত করছে। আরুষ কুঁকড়ে গিয়ে ডুকরে কাছে। তার এই কান্নাটা এখন একটা শিল্পে পরিণত হয়েছে। সে জানে কতটা কাঁদলে এটা তৃপ্ত হবে। কুলাঙ্গার, রাস্তার মোড়ে আজ আবার কেন মারামারি করেছিস? বাজারের মসজিদ মেম্বারের ছেলে নালিশ নিয়ে এসেছে, তুই নাকি ওকে থাপ্পড় মেরেছিস। তোর এই বেকার অঙ্গ ধ্বংস করা শরীরে এত তেজ কোথা থেকে আসে? বল কুলাঙ্গার, বল, কেন মারলি ওকে? আমার বন্ধু হয় সে। আমাদের মান সম্মান তো সব শেষ করে দিলি। তোর মতো আপদকে ঘরে রাখাই আমার ভুল হয়েছে। সাইম আবার বেলটা দিয়ে আরুষের ঘাড়ে সজোরে আঘাত করে। আরুষ ব্যথায় চিৎকার করে ওঠে। সে ফ্লোরে শুয়ে হাত জোর করে। আমায় মেরো না ভাইয়া, ও রাস্তায় একটা মেয়েকে খুব বাজে কথা বলছিল, তাই সহ্য করতে পারিনি। আর হবে না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আরুষের মা রান্নাঘর থেকে বের হয়ে এসে এক বালতি ময়লা পানি আরুষের গায়ের উপর ঢেলে দেয়। সে ঘৃণায় মুখ কুঁচকে তাকাচ্ছে। তোর মতো কুলাঙ্গারের জন্ম দিয়েই আমি পাপ করছি। নর্দমার কীটের মতো ধুকে ধুকে মরবি। যা এখান থেকে। আজ রাতে তোর কোনো খাবার নেই। বাড়ির কুকুরটা খাবে, কিন্তু তুই খাবি না। অনু দৌড়ে এসে আরুষকে আগলে ধরে। সে আরুষের রক্তাক্ত পিঠ দেখে শিউরে ওঠে। তার চোখের পানি টপ টপ করে আরুষের গায়ে পড়ছে। বড় মা, তোমরা কেন ওকে এভাবে মারছো? ও তো বলছে ও আর করবে না। ওর শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। প্লিজ তোমরা থামো। অনু, তুই ওর জন্য মায়া দেখাবি না।
ও একটা বীজ বৃক্ষ। বড় হয়েছিস, এখন নিজের চরকায় তেল দে। যা, এই আবর্জনার জন্য চোখে পানি ফেললে তোকেও এই বাড়ি থেকে বের করে দেব। কোনো কোনো কথা শোনে না। সে আরুষকে ধরে টেনে তোলার চেষ্টা করে। আরুষ ল্যাংচাতে ল্যাংচাতে নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করার পর মুহূর্তেই আরুষের চেহারার সেই করুণ আর আর্তনাদ মেশানো ভাবটা উধাও হয়ে যায়। সে মেঝের উপর খুব স্বাভাবিকভাবে বসে। পিঠের জ্বালা তাকে বিচলিত করে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছেঁড়া শার্টটা খুলে ফেলে। আয়নায় নিজের পেশিবহুল শরীরটা দেখে সে। সেখানে নতুন ক্ষতের পাশে অসংখ্য পুরনো ক্ষতের দাগ। সে একটা ড্রয়ার খুলে খুব দামি একটা স্প্রে বের করে পিঠে ছিটিয়ে দেয়। নিমিষেই ব্যথা উধাও হয়ে যায়। আরুষ আলমারি থেকে একটা কালো টি শার্ট বের করে পরে। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। ফোনটা ভাইব্রেট করে ওর। সে পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করে কানে দেয়। বস, আজকের কাজটা কি হলো? টাকা পেয়েছি 30 লাখ। রঞ্জু এখন তার গোপন আস্তানায়, সাথে অন্তত 20 জন সশস্ত্র বডিগার্ড আছে। আরুষ তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটিয়ে তোলে। সে ডাইনিং রুমে রাখা তার পরিবারের সদস্যদের গলার স্বর এখনও শুনতে পাচ্ছে। তারা এখনও তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আরুষ নিচু স্বরে বিড়বিড় করে। তোরা জানিস না তোদের এই বেকার ছেলে আজ রাতে কত লিটার রক্ত ঝরাবে? সে জানালার গ্রিল ধরে ঝুলে নিচে নেমে যায়। অন্ধকার রাত তাকে আপন করে নেয়। কিছুক্ষণ পর আরও শহরের এক পরিত্যক্ত জুট মিলের সামনে পৌঁছায়। এটাই রঞ্জুর আস্তানা। রঞ্জু হলো স্থানীয় মেয়রের ডান হাত এবং একজন দুর্ধর্ষ অপরাধী। তার হাতে অনেক মানুষের রক্ত। আরুষ দেয়াল বেয়ে ছাদে উঠে পড়ে। তার হাতে এখন দুটো বিশেষ ধরনের নখলা গ্লাভস। সে ছাদ থেকে সরাসরি ড্রপ দিয়ে ভেতরে ঢোকে। দুজন গার্ড কিছু বোঝার আগেই আরুষ তাদের গলার নলি কামড়ে ধরার মতো করে ছিঁড়ে ফেলে। কোনো শব্দ হয় না, শুধু রক্তের একটা হালকা তপ্ত ধারা ফ্লোরে গড়িয়ে পড়ে। আরুষ একে একে ভেতরে ঢুকতে থাকে। সে কোনো অস্ত্র ব্যবহার করছে না। সে তার হাত আর দাঁত দিয়ে পশুর মতো ছিঁড়ে ফেলছে প্রতিটি বাধা। রঞ্জু তখন নিজের রুমে বসে মদ্যপান করছে। আরুষ লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। রঞ্জু চমকে উঠে নিজের পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু আরুষ চোখের পলকে তার কবজিটা ধরে মটকে দেয়। রঞ্জুর হাড় ভাঙার শব্দটা পুরো রুমেই প্রতিধ্বনিত হয়। তুই আমাকে মারবি? তোর এত সাহস কোত্থেকে আসে রে, শুয়োরের বাচ্চা? আরুষ রঞ্জুকে মেঝেতে ফেলে তার বুকের উপর পা দিয়ে চেপে ধরে। সে রঞ্জুর একটা কান ধরে হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলে। রক্তে আরুষের হাত ভিজে একাকার। রঞ্জু আর্তনাদ করতে চাইলে আরুষ তার মুখে নিজের বুট জুতোটা চেপে ধরে। চুপ করে থাক কুত্তা। তোর মতো জানোয়ারদের জন্য মৃত্যুটা অনেক সহজ হওয়া উচিত নয়। আমার তুলিকে যখন তোরা ছিঁড়ে খাচ্ছিলি তখন ওর চিৎকার কি শুনতে পেয়েছিলি? আরুষ পকেট থেকে একটা সরু তার বের করে রঞ্জুর গলার চারিপাশে পেঁচিয়ে ধরে। সে তারটা এমনভাবে টানে যাতে রঞ্জুর শ্বাস পুরোপুরি বন্ধ না হয়, কিন্তু প্রতিটা নিঃশ্বাস নিতে তার কলিজা ফেটে যায়। আরুষ একটা ছুরি বের করে রঞ্জুর গায়ের চামড়া খুব পাতলা করে চিরতে থাকে, ঠিক যেমনটা বাড়িতে তাকে বেল্ট দিয়ে মারা হয়েছে। আমার পিঠে আজ খুব দাগ পড়েছে জানিস। আমার বাবা ভাই মেরেছে, তাদের রাগ আমি তোর উপর মেটাবো। তুই হবি আমার আজকে রাতের ক্যানভাস। আরুষ খুব নৃশংসভাবে রঞ্জুর পেটের মাঝখান দিয়ে ছুরি চালিয়ে দেয়। ভুঁড়িগুলো সব বাইরে বেরিয়ে আসে। রঞ্জু এখনো বেঁচে আছে। সে যন্ত্রণায় ছটফট করছে আর গোঙাচ্ছে। আরুষ তার শরীর থেকে একে একে আঙুলগুলো কেটে আলাদা করে রঞ্জুর নিজের মুখের ভেতরেই ঢুকিয়ে দেয়। খা, এগুলো তো তোরই শরীরের অংশ। কেমন স্বাদ? পুরো রুমটা এখন একটা কসাইখানা। আরুষ যখন দেখলো রঞ্জু শরীর আর নিতে পারছে না, তখন সেই রঞ্জুর চোখ দুটো আঙুল দিয়ে উপড়ে ফেলে। তারপর তার মাথার একটা মোক্ষম আঘাত করে খুলিটা চুরমার করে দেয়। কাজ শেষ করে আরুষ খুব শান্তভাবে একটা রুমাল দিয়ে নিজের হাত মুছিয়ে সে রুম থেকে বের হওয়ার সময় মেঝের রক্ত নিজের জুতোর ছাপ ফেলে আসে না। সে অত্যন্ত দক্ষ। ভোর হওয়ার ঠিক আগে আরুষ বাড়ির পেছনের জানালার কাছে পৌঁছয়। সে দেখতে পায় অনু জানালার পাশে বসে আছে, তার হাতে ব্যান্ডেজ আর মলম। মেয়েটা সারা রাত ঘুমোয়নি।
আরুষ একটা দীর্ঘশ্বাস ফেলে। সে নিজেকে আড়াল করে পাশের পাইপ বেয়ে নিজের ঘরে ঢোকে। সে দ্রুত নিজেকে পরিষ্কার করে বিছানায় শুয়ে পড়ে। ঠিক 10 মিনিট পরেই দরজায় ধাক্কা পড়ে। সাইমের গলা শোনা যায়। এই আকরম্য ওঠ, বাজারে যাবি, আর আমাদের দোকানের মাল নামাতে হবে। কুলি হিসেবে তোকে নিয়ে যাব, কিছু টাকা সাশ্রয় হবে। আরুষ চোখ মুছে খুব অসহায় মুখে দরজা খুলে সে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়। ভাইয়া, সারা শরীর খুব ব্যথা করছে, আজ কি না গেলে হয় না? সাইম আরুষের কলার চেপে ধরে একটা ঝাঁকুনি দেয়। বেশি কথা বললে আবার মার খাবি, চল বলছি। আরুষ মাথা নিচু করে সাইমের পেছনে হাঁটতে থাকে। অনু দূর থেকে তা দেখে ডুকরে কেঁদে ওঠে। সে বড় মার কাছে গিয়ে অনুনয় করে। বড় মা, ওকে মেরো না, ও তো অসুস্থ, আমি কাজ করে দেবো ওর বদলে। তুই থামতো অনু, ওকে দিয়ে কায়িক পরিশ্রম না করালে ওর তেজ কমবে না। তুই গিয়ে ঘরের কাজ কর। আরুষ যখন বাজারের দিকে যাচ্ছে তখন চারিদিকে পুলিশ আর মিডিয়ার ভিড়। রঞ্জুর মৃত্যুর খবর সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। মাফিয়া জগতের সবাই স্তব্ধ। রঞ্জুর মতো দুর্ধর্ষ এক মাফিয়া লোককে এভাবে ছিঁড়ে খুঁড়ে মারার ক্ষমতা কেবল একজনেরই আছে, সে সাইলেন্ট কিলার। আরুষ সাইমের পেছনে বস্তা কাঁধে নিয়ে হাঁটছে। তার পিঠের ক্ষতগুলো থেকে রক্ত গড়িয়ে শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু সে মুখে একটা টু শব্দ করছে না। সে তাকিয়ে আছে আকাশের দিকে। সেখানে সূর্যের আলো ফুটেছে, কিন্তু আরুষের মনে এখন কেবলই অন্ধকার। ভাইয়া, আমি কি একটু জল খেতে পারি? খুব তৃষ্ণা পেয়েছে। কাজ শেষ না করে এক ফোঁটাও জল পাবি না, যা পরের বস্তাটা নিয়ে আয়। আরুষ বস্তাটা কাঁধে নেয়। তার চোখে এখন একটা অদ্ভুত জিজ্ঞাসা। সে মনে মনে বলে, সায়েম, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? সময় আসুক, তোদের সবার হিসাব আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। বিকেলে বাজার থেকে ফেরার পর আরুষকে একদল বকাটে ছেলে আটকায়। এরা মেয়রের ছোটখাটো পালিত গুন্ডা। তারা আরুষকে দেখে হাসাহাসি করে। কিরে কলি, জসিম রঞ্জু ভাই তো মারা গেছে, এখন আমাদের কে টাকা দেবে? চল এটাকে পিটিয়ে দেখি, ওর বাড়ি থেকে টাকা পাওয়া যায় কিনা। তারা আরুষকে লাথি মারতে শুরু করে। আরুষ নর্দমার পাশে পড়ে যায়। সে হাত জোর করে জীবন ভিক্ষা চায়। ভাই, আমাকে মেরো না, আমার কাছে কোনো টাকা নেই, আমার পরিবারও টাকা দেবে না। লোকগুলো তাকে লাথি মেরে নর্দমায় ফেলে দিয়ে হাসতে হাসতে চলে যায়। আরুষ নর্দমার নোংরা পানিতে শুয়ে থাকে। সে হাসছে। এই অপমান তাকে আরও বেশি শক্তিশালী করে তুলছে। সে জানে এই লোকগুলোর আয়ু আর মাত্র কয়েক ঘন্টা। রাতে অনু আরুষের ঘরে চুপি চুপি খাবার নিয়ে আসে। সে আরুষকে নর্দমার পোশাকে দেখে চমকে ওঠে। ভাইয়া, তুমি এই অবস্থায় কেন? ওরা কি তোমায় আবার মেরেছে? আরুষ অনুর হাতটা ধরে ফেলে। তার স্পর্শে একটা অদ্ভুত শীতলতা বয়ে যায়। অনু, তুই আমার কাছে আসিস না, আমি বেকার ছেলে, তুই অনেক ভালো থাকবি যদি আমার থেকে দূরে থাকিস। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না ভাইয়া। তুমি কেন বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আরুষ অনুর চোখের দিকে তাকাতে পারে না। সে জানে তার এই হাত আজ রাতে আরও কয়েকজনের জীবন কেড়ে নেবে। তুই যা অনু, আমাকে ঘুমাতে দে। অনু চলে যাওয়ার পর আরুষ অন্ধকার ঘরের মাঝে দাঁড়িয়ে একটা ড্রাগন মাস্ক বের করে। রাতের আধার নামতেই শহরটা এক নরকে পরিণত হয়। মাফিয়া ডনদের আস্তানায় আজ আতঙ্ক। রঞ্জুর বিভৎস মৃত্যু মাফিয়া জগৎকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শহরের প্রতাপশালী ভিলেন জুবায়ের এখন ক্ষিপ্ত। জুবায়েরের প্রাসাদে আজ এক জরুরি সভা বসেছে। বড় বড় সব খুনি আর ড্রাগ ডিলাররা সেখানে উপস্থিত। আমার এলাকায় ঢুকে কেউ আমার ডান হাতকে এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে যাবে, আর তোরা আঙুল চুষবি? কে এই সাইলেন্ট কিলার? আমি তার কলিজা চিবিয়ে খেতে চাই। বস, তাকে কেউ দেখেনি, সিসিটিভি ফুটেজে শুধু একটা ছায়া দেখা যায়। সে মানুষের চেয়েও দ্রুত। রঞ্জু ভাইকে যেভাবে মারা হয়েছে ওটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা কোনো জানোয়ারের কাজ। জানোয়ার হোক বা শয়তান, আমি তাকে জ্যান্ত চাই। কালকের মধ্যে যদি তার কোনো হদিস না পাই, তবে তোদের সবার লাশ আমি নর্দমায় ফেলবো। জুবাইরের গলার স্বর বাঘের গর্জনের মতো শোনায়। সে টেবিলের উপর রাখা একটা দামি ক্রিস্টাল গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলে। তার চোখে খুনের নেশা। এদিকে আরুষ এখন তার ঘরের ভাঙা জানালার পাশে বসে পিঠের ব্যথায় কাতরাচ্ছে। কিছুক্ষণ আগে বড় ভাই সায়েম তাকে লাঠি দিয়ে পিটিয়েছে, কারণ সে এক গ্লাস জল দিতে দেরি করেছিল। এই হারামজাদা, তোর কানে কি পচে গেছে? ডাকলে শুনিস না কেন? তুই বাড়িতে আছিস শুধু গেলার জন্য? ভাইয়া, আমার খুব জ্বর এসেছে,
শরীরটা একদম চলছে না। জ্বর এসেছে তো মর গিয়ে, আপদ বিদায় হবে। কাল সকালের মধ্যে যদি ঘর দোর পরিষ্কার না পাই, তবে তোর হাড় আমি একটাও আস্ত রাখবো না। আরুষ মেঝের উপর পড়ে থেকে গোঙাচ্ছে, অনু দূর থেকে চোখে জল মুছছে। সে জানে বড় মার কাছে এখন গেলে হিতে বিপরীত হবে, তাই সে আরুষের জন্য রাতের আধারে কিছু বরফ আর মলম জোগাড় করে রাখে। রাত 2টা, বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আরুষ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার শরীরের সেই যুবথুবু ভাবটা 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। সে আলমারির ভেতর থেকে একটা বিশেষ মেটাল বডি স্যুট বের করে পরে নেয়। এটা বুলেট প্রুফ এবং অনেক হালকা। সে তার মুখে একটা খুলির ছাপ দেয়া মুখোশ পরে। আজকের টার্গেট হলো কালাম। সে যে জুবাইরের সবচেয়ে বিশ্বস্ত এবং নৃশংস খুনি। কালাম তখন তার ব্যক্তিগত টর্চার সেলে এক যুবককে উল্টো করে ঝুলিয়ে পিটাচ্ছিল, রক্তের ছিটিয়ে তার সাদা শার্টে মাখামাখি। বল, মালগুলো কোথায় লুকিয়েছিস? তোর জিপ টেনে বের করার আগে সত্যিটা বল। দোহাই লাগে কালাম ভাই, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেব? আমার অভিধানের ওই শব্দটা নেই রে। এই ধর, তোর নখগুলো এখন প্লাস দিয়ে উপড়ে ফেলবো, দেখি তোর কত ধৈর্য। কালাম যখন প্লাসটা নিয়ে এগোচ্ছে, ঠিক তখনই ঘরের লাইটগুলো দপ করে নিভে যায়। পুরো টর্চার সেল ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। কি রে, জেনারেটরও চলছে না কেন? কে আছিস বাইরে? জলদি লাইট জ্বালা। বাইরে থেকে কোনো উত্তর আসে না, শুধু একটা অদ্ভুত ঘরে শব্দ শোনা যায়, যেন কেউ ভারী কিছু মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। কালাম তার কোমরের পিস্তলটা বের করে অন্ধকারে লক্ষ্যহীনভাবে তাক করে। কে রে ওখানে? সামনে আয়। কাপুরুষের মতো অন্ধকারে লুকিয়ে আছিস কেন? ঠিক এমন সময় কালামের কানের কাছে খুব ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। তুই কি খুব ভয় পাচ্ছিস কালাম? ভয় পাওয়াটা ভালো। এটা মানুষের শেষ মুহূর্তের সবচেয়ে বড় উপহার। কালাম চমকে পেছন ফিরে গুলি চালায়, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ একটা অন্ধকার হাত কালামের কবজিটা ধরে ফেলে এবং এক ঝটকায় হাড় ভেঙে দেয়। কালামের চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই আরুষ তার মুখটা চেপে ধরে। আজ তোকে আমি একটা খেলা দেখাবো। তুই তো মানুষের নখ উপড়াতে খুব ভালোবাসিস, তাই না? আরুষ কালামকে হিস্ট্রি নিয়ে গিয়ে সেই লোহার চেয়ারে বসায়। সে কালামের 4 হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলে। তারপর লাইটটা জ্বলে ওঠে। কালাম দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তি, যার সারা শরীর কালো কাপড়ে ঢাকা এবং মুখের খুলির মাস্ক। তুই কি সেই সাইলেন্ট কিলার? তুই এখানে কিভাবে ঢুকলি? আমার বাইরের গার্ডরা কোথায়? তোর গার্ডরা এখন নরকের গেটে টোকেন কাটার লাইনে দাঁড়িয়ে আছে। তুইও যাবি, তবে একটু পরে। আগে তোর হাতের এই আঙ্গুলগুলো দিয়ে শুরু করি। আরুষ টেবিল থেকে সেই প্লাসটা তুলে নেয়। সে কালামের বুড়ো আঙুলের নখটা খুব ধীরে ধীরে টেনে তুলতে শুরু করে। কালামের গলার রগগুলো ফুলে ওঠে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চায়। বিভৎস যন্ত্রণায় সে কাতরাচ্ছে। প্লিজ আমাকে মেরে ফেল, আমাকে এভাবে কষ্ট দিস না। মেরে তো ফেলবই রে শুয়োর, কিন্তু তোর পাপের পাল্লাটা বড্ড ভারী। আমার তুলিকে যখন তোরা এই টর্চার সেলে এনেছিলি, সেও কি এভাবে মরতে চেয়েছিল? আরুষের কণ্ঠস্বর এখন বরফের মতো শীতল। সে কালামের বুকের চামড়া দিয়ে একটা নকশা কাটতে শুরু করে। কাঁচা মাংস কাটার চ্যাঁচ চ্যাঁচ শব্দে রোমটা ভারী হয়ে ওঠে। আরুষ একটা হাতুড়ি বের করে কালামের হাঁটুর মালাই চাকি দুটো গুঁড়ো করে দেয়। কালাম যন্ত্রণার চোটে জ্ঞান হারায়। আরুষ তার মুখে লঙ্কার গুঁড়ো মেশানো জল ঢেলে দেয়, যাতে সে আবার জেগে ওঠে। ঘুমালে চলবে না কালাম, এখনো তোর জিভটা কাটা বাকি। তুই অনেক মিথ্যে বলেছিস জুবাইরকে, এবার একটু সত্যিটাও অনুভব কর। আরুষ কালামের জিভটা টেনে বের করে একটা কাঁচি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে দেয়। গলগল করে রক্ত ঝরছে কালামের মুখ দিয়ে। পুরো ফ্লোর এখন রক্তের পুকুর। আরুষ কাজটা শেষ করে কালামের গলার নলিটা খুব আয়েশ করে কেটে দেয়। ভোর হওয়ার আগেই আরুষ বাড়ির পেছনের আম গাছ বেয়ে নিজের ঘরে ঢুকে সে দ্রুত পোশাক বদলে ফেলে। তার হাত কাঁপছে না, বরং এক অদ্ভুত তৃপ্তি তাকে ঘিরে ধরেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেই অসহায় চেহারাটা আবার ফিরিয়ে আনে। সকালে বাড়িতে আবার শোরগোল। আরুষের মা আরুষকে ঘুম থেকে টেনে তোলে। এই অলক্ষণে ওঠ, আজ অনুর বাবা আসছে, বাড়িতে মেহমান আসবে, আর তুই রাজপুত্রের মতো ঘুমাচ্ছিস? যা বাজার থেকে দই আর মিষ্টি নিয়ে আয়। আরুষ চোখ কসলাতে কসলাতে উঠে বসে। তার পিঠের ব্যথাটা আজ আরো বেড়েছে। সে খুব কাচুমাচু করে বলে, মা, আমার কাছে তো টাকা নেই।
সাইম এসে আরুষের গালে একটা কষে থাপ্পড় মারে। টাকা কোথা থেকে আসবে? তুই কি আয় করিস? এই নে টাকা, আর সাবধানে যাবি। রাস্তায় যেন কোনো ঝামেলা না শুনি। আরুষ থাপ্পড় খেয়ে মেঝের উপর পড়ে যায়। সে হাত দিয়ে গাল ঘষতে ঘষতে টাকাটা তুলে নেয়। অনু দরজার আড়াল থেকে সব দেখছে। সে আরুষের কাছে দৌড়ে আসে। ভাইয়া তোমার খুব লেগেছে? মা আর সায়াম ভাইয়া কেন যে এত নিষ্ঠুর? থাক অনু, আমি তো অপদার্থ, ওদের রাগ হওয়াটাই স্বাভাবিক। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। আরুষ বাজারের দিকে হাঁটতে থাকে। চারিদিকে জুবাইরের লোকেরা তন্ন তন্ন করে খুঁজছে সাইলেন্ট কিলারকে। আরুষ তাদের পাশ কাটিয়ে খুব শান্তভাবে এগিয়ে যায়। সে জানে জুবাইর এখন পাগলা কুকুরের মতো আচরণ করবে, আর এটাই আরুষ চায়। জুবাইর যত বেশি ভুল করবে তার কাছে পৌঁছানো তত সহজ হবে। বাজারে বড় এক স্ক্রিনে খবর চলছে, কালামের মৃতদেহ পাওয়ার খবর। সারা শহর এখন আতঙ্কে কাঁপছে। পুলিশের আইজিপি বিবৃত দিচ্ছেন যে এই খুনি অত্যন্ত দক্ষ এবং ভয়ঙ্কর। সে হলো সাইলেন্ট কিলার। আরুষ দইয়ের দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার ঠিক পাশেই জুবাইরের কয়েকজন ক্যাডার দাঁড়িয়ে কথা বলছে। কালাম ভাইকে যেভাবে মেরেছে তা দেখে আমার নিজেকেই ভয় লাগছে রে। এই সাইলেন্ট কিলার কি আসলেই মানুষ? চুপ কর, বস শুনলে তোকেও মেরে ফেলবে। আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। বস বলেছে আজ রাতে বড় কোনো চাল চালবে। আরুষ মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে হাঁটা শুরু করে। তার কানে শুধু একটা কথাই বাজছে, বড় কোনো চাল। সে মনে মনে হাসে। তুই যত বড় চালই চালিস না কেন জুবাইর, তোর শেষটা আমার হাতেই লেখা। তোর এই অন্ধকার সাম্রাজ্য আমি ধুলোয় মিশিয়ে দেব। বাড়িতে ফেরার পর অনু আরুষকে একপাশে ডেকে নেয়। ভাইয়া আজ রাতে তুমি কোথাও যাবে না তো? আমার খুব ভয় লাগছে, চারদিকের পরিস্থিতি ভালো না। আমি কোথায় যাব অনু? আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি? আমি তো এই ঘরের কোণাতেই পড়ে থাকবো। অনু আরুষের চোখের দিকে তাকায়। সে সেখানে এক পলকের জন্য এক বিশাল শূন্যতা দেখতে পায়। সে আরুষের হাতটা শক্ত করে ধরে। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় তুমি তুমি অনেক কিছু লুকিয়ে রেখেছো ভাইয়া। আরুষ অনুর হাতটা আলতো করে সরিয়ে দেয়। বেশি কল্পনা করিস না অনু, আমি একজন অভাগা বেকার ছেলে, যার কারণে বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। আরুষ নিজের ঘরের দিকে চলে যায়। সে জানে অনু তার হৃদয়ের খুব কাছে চলে আসে, যা তার মিশনের জন্য বিপজ্জনক। তাকে কঠোর হতে হবে। আরুষ আজ সারাটা দুপুর রান্নাঘরের পাশে বসে বাসন মেজেছে। ওর মা তাকে দিয়ে সব মেহমানের এঁটো থালা পরিষ্কার করিয়েছে। সাইম তার বন্ধুদের সামনে আরুষকে নিয়ে তামাশা করেছে। বুঝলি, এই ছেলেটা হলো আমাদের বাড়ির পোষা প্রাণীর মতো। খেতে দিলে নেচে নাড়ে, আর না দিলে এক কোণে পড়ে থাকে। ওর কোনো বুদ্ধি নেই, তেজ নেই। আরুষ একটা কথাতেও প্রতিবাদ করে না। সে শুধু এঁটো ভাতের থালাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে। তার আঙুলের নখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সে সেদিকে তাকায় না। তার কানে এখন জুবাইরের আস্তানা থেকে আসা সংকেতগুলো বাজছে। অনু চুপি চুপি এক গ্লাস লেবুর শরবত নিয়ে আরুষের সামনে দাঁড়ায়। ভাইয়া তুমি একটু জিরিয়ে নাও, আমি বাকিগুলো মেজে দিচ্ছি। বড় মা দেখলে আমি সামলে নেব। তুই যা এখান থেকে অনু, তোকে আমার সাথে দেখলে মা তোকেও বকবে। তুই শুধু শুধু কেন আমার জন্য এত কষ্ট করিস? কেন করি তাকে তুমি আসলেই জানো না ভাইয়া। তুমি তো সব বোঝো, শুধু না বোঝার নাটক করো। অনু চলে যাওয়ার সময় আরুষের পিঠে হাত বুলিয়ে যায়। সেই স্পর্শে আরুষের পাথরের মতো হৃদয়টা এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। কিন্তু সে জানে তার রক্তমাখা হাত এই পবিত্র ভালোবাসার যোগ্য নয়। রাত 10টা। জুবাইর তার আস্তানায় বসে একটা বিশাল ষড়যন্ত্রের ছক কাটছে। তার সামনে দাঁড়িয়ে আছে শহরের কুখ্যাত হ্যাকার এবং ইনফর্মার জ্যাকি। বস, আমি ওই সাইলেন্ট কিলারের একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। সে সব সময় টার্গেটের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, আর সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট ছাড়ে না। তার মানে সে খুব অ্যানালগ উপায়ে আমাদের ট্র্যাকিং সিস্টেমকে ফাঁকি দিচ্ছে। রাখ তোর ট্র্যাকিং সিস্টেম। আমি আজ রাতে পুরো শহরের বস্তি এলাকাগুলো জ্বালিয়ে দেব। আমি জানি সে সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে থাকে। যদি 100 জন নিরাপদ মানুষকে মারলে ওই শয়তানটা বেরিয়ে আসে, তবে তাই হবে। কিন্তু বস, এতে তো পুলিশের চাপ বাড়বে। পুলিশ আমার পকেটে থাকে। তুই শুধু রেড সিগন্যাল দিয়ে দে। আজ রাতে শহরের চারিদিকে আগুন জ্বলবে। আমি দেখতে চাই ওই সাইলেন্ট কিলার কত বড় নায়ক। আরুষ তার ঘরে শুয়ে ছটফট করছে। তার কাছে খবর পৌঁছে গেছে যে জুবাইর আজ সাধারণ মানুষের উপর হামলা করবে। সে আলমারির তলা থেকে একটা বিশেষ গ্যাসের মুখোশ বের করে।
সে যখন জানালার গ্রিল দিয়ে নামছে তখন পেছন থেকে একটা শব্দ হয়। অনু দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে অবিশ্বাস। ভাইয়া, তুমি তুমি কোথায় যাচ্ছ এই পোশাকে? তোমার হাতে এই ব্যাগটা কিসের? আর এইভাবে কই যাচ্ছ? আরুষ স্থির হয়ে যায়। সে অন্ধকারের মধ্যে অনুর দিকে তাকায়। সে দ্রুত অনুর কাছে গিয়ে হাত মুখ চেপে ধরে। তুই এখানে কি করছিস অনু? আমি তোকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকতে? তুমি কি সেই লোকটা যাকে পুলিশ খুঁজছে? তুমি কি খুন করো ভাইয়া? তোমার চোখে এত ঘৃণা কেন? তুই যদি এই মুহূর্তে নিজের ঘরে না যাস তবে আমি তোকেও মারতে বাধ্য হব। যা এখান থেকে। আরুষ অনুর হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। অনু ছিটকে মেঝের উপর পড়ে যায়। সে ডুকরে কেঁদে ওঠে, কিন্তু আরুষ পেছন ফিরে তাকায় না। সে জানে আজ রাতে মায়া দেখালে হাজার হাজার মানুষ মারা যাবে। শহরের বস্তি এলাকায় তখন জুবাইরের গুন্ডারা পেট্রোল ঢালছে। বৃদ্ধ, শিশু আর নারীরা আতঙ্কে চিৎকার করছে। জুবাইরের ক্যাডার রতন হাতে একটা মশাল নিয়ে হাসে। সবাই জ্বলে ছাই হয়ে যাবি। তোদের মাঝেই তো ওই খুনিটা লুকিয়ে আছে, তাই না? বের কর ওকে, নইলে তোদের সবার কবর এখানেই হবে। রতন যখন মশালটা একটা কুঁড়ে ঘরের দিকে ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই একটা চাকরি এসে তার কবজিটা দেহ থেকে আলাদা করে দেয়। রতনের হাতটা মশাল সহ মাটিতে পড়ে যায়। সে যন্ত্রণায় আকাশ ফাটানো চিৎকার দেয়। কে কে তুই? সামনে আয়। অন্ধকারের ভেতর থেকে আরুষ ধীরে ধীরে বেরিয়ে আসে। তার সারা শরীর কালো বর্মের মতো পোশাকে ঢাকা, হাতে রক্তমাখা সেই চাকতি। তুই কি খুব আগুন ভালোবাসিস রতন? আজ আমি তোকে আগুনের স্বাদ দেব। জুবাইরের আরও 10-12 জন গুন্ডা আরুষকে ঘিরে ফেলে। তারা বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। সে ডিগবাজি খেয়ে তাদের মাঝখানেই ঢুকে পড়ে। সে তার দু হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে একে একে সবার গলার নলি চিরতে শুরু করে। রক্তের ফিনকি ছিটকে চারিদিকে, কারো চোখে উপচে পড়ছে, কারো আঙুলগুলো খ্যাচ খ্যাচ করে কেটে পড়ছে। আরুষ এক একজনকে ধরছে আর বীভৎসভাবে তাদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করছে। একজনের চোয়াল ধরে সে এমন এক টান দেয় যে পুরো নিচের মাড়িটা ছিঁড়ে বেরিয়ে আসে। আর্তনাদ করার শক্তিও তাদের নেই। তুই তো মানুষকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, তাই না? আরুষ রতনের চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে যায় একটা জ্বলন্ত পেট্রোল ড্রামের কাছে। সেই রতনের মাথাটা ধরে সেই ফুটন্ত তেলের ভিতর চুবিয়ে ধরে। রতনের চামড়া পুড়ে যাওয়ায় চরচর শব্দ আর সেই পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। আরুষ একদম শান্ত, সে যেন কোনো গবেষণাগারে কাজ করছে। আজকের এই আলোতে তোকে খুব সুন্দর লাগছে রতন। দেখ তোর চোখগুলো কিভাবে গলে বেরিয়ে আসছে। সবগুলো লাশ সেখানে স্তূপ করে আরুষ জুবাইরের জন্য একটা বিশেষ বার্তা রেখে যায়। সে রক্তের উপর আঙুল দিয়ে লেখে, তোর সময় শেষ। ভোর হওয়ার আগে আরুষ বাড়িতে ফিরে। সে খুব ক্লান্ত, তার সারা শরীরে রক্তের ছিটে। সে ঘরে ঢোকা মাত্রই দেখে অনু বসে আছে, তার চোখের নিচে কালি। সে সারা রাত কেঁদেছে। তুমি ফিরে এসেছো। আমি সারা রাত তোমার জন্য দোয়া করেছি। তুমি যাই হও ভাইয়া, তুমি আমার কাছে আমার আরুষ ভাইয়া। আরুষ অনুর সামনে ধপ করে বসে পড়ে। সে হঠাৎ করে ভেঙে পড়ে। সে অনুর কোলে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এই কান্নাটা অভিনয় নয়, এটা দীর্ঘদিনের জমে থাকা কষ্ট। আমি একটা দানব হয়ে গেছি অনু। আমি আর মানুষ নেই, আমার হাত শুধু রক্ত চেনে। আমি তোমাকে আবার মানুষ বানাবো ভাইয়া, তুমি শুধু আমার হাতটা ছাড়বে না। ঠিক এই সময় দরজার ওপাশে ভারী জুতোর শব্দ শোনা যায়। সায়েম আর তার বাবা ঘরে ঢুকছে। আরুষ দ্রুত নিজেকে সামলে নেয় এবং বিছানায় শুয়ে কান্নার অভিনয় করতে থাকে। এই যে নবাবজাদা, ওঠো, আজ মেয়রের লোক আসবে তদারকি করতে। বাইরে অনেক ঝামেলা হয়েছে। তুই গিয়ে উঠোনের ময়লাগুলো পরিষ্কার কর। আর অনু, তুই এখানে কি করছিস? সাইম আরুষের কাঁধের ক্ষতের উপর একটা জোরে লাথি মারে। আরুষ ব্যথায় কুকিয়ে ওঠে। ভাইয়া, কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ। আমি কি একটু ঘুমাতে পারি না? বেশি কথা বলিস না, উঠ বলছি। তোকে আজ সারাদিন রোদে দাঁড়িয়ে থাকতে হবে। মেহমানদের জুতো পরিষ্কার করাই কাজ তোর।
আরুষ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। সে যখন উঠোনে গিয়ে জুতো পরিষ্কার করতে শুরু করে তখন তার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়রের লোকেরা তাকে দেখে হাসাহাসি করছে। তারা জানে না এই ছেলেটাই কিছুক্ষণ আগে তাদের সঙ্গীদের নরকে পাঠিয়ে এসেছে। জুবাইর যখন রতনের লাশের খবর পায় তখন সে রাগে পাগল হয়ে যায়। সে তার ড্রয়িং রুমের সব ফার্নিচার ভেঙে চুরমার করে দেয়। সে আমার ক্যাডারদের এভাবে মেরেছে, সে কি আমাকে চেনে? আমি শহরটা শ্মশান বানিয়ে দেব। জ্যাক, ওই সাইলেন্ট কিলারের কোনো প্রিয়জন কি আছে? কাউকে কি সে ভালোবাসে? বস, আমি একটা তথ্য পেয়েছি। রতনের লাশের কাছে একটা চেইন পড়েছিল, তবে সেটা কার বুঝতে পারছি না। সময় লাগবে সেটা কার বের করতে। জলদি কর জ্যাক। জুবাইর আর কিছু বলে না। বাড়িতে আজ উৎসবের আমেজ। সাইমের এক বড় ব্যবসায়িক বন্ধু আসবে মেয়রের সাথে। আরুষকে আদেশ দেয়া হয়েছে সে যেন ড্রয়িং রুমে উকি না দেয়। তাকে রান্নাঘরের পেছনে বসে কয়লা দিয়ে কড়াই মাজতে হচ্ছে। তার সারা শরীরে ছাই আর ময়লা। মা এসে বলে, এই অকম্মা, হাত কি চলে না? ওইদিকে মেহমানরা চলে এসেছে, তোকে দেখলেই আমাদের ইজ্জত থাকবে না। কাল রাতে তুই নাকি মারামারি করে আবার নর্দমায় পড়েছিলি, পাড়ার লোকে সিসি করছে। আমি তো কিছু করিনি মা, ওরা আমাকে শুধু শুধু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরুষ কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলে। তার পিঠের চামড়া কালকের আঘাতে চিড়ে গেছে, কিন্তু সে খুব অসহায় ভঙ্গিতে কয়লা ঘষতে থাকে। অনু দূর থেকে সবকিছু দেখে, আরুষের পাশে এসে বসে। সে আরুষের ময়লা হাত দুটো নিজের হাতের ভেতর নেয়। ভাইয়া, আমি জানি কাল রাতে বস্তিতে যারা হামলা করেছিল তাদের তুমিই মেরেছ। তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? এই পশুর মতো আচরণগুলো কেন সহ্য করছো? আরুষ চারপাশে একবার তাকিয়ে নেয়। কেউ নেই দেখে সে অনুর দিকে স্থির চোখে তাকায়। তার চাহনিতে এখন আর কোনো অসহায়ত্ব নেই, বরং এক গভীর বিষাদ। অনু, তুই খুব ছোট, এই রক্তের জগৎটা খুব নোংরা। এখানে একবার পা দিলে আর ফেরার পথ থাকে না। তুই যা এখান থেকে। আমি যাব না। তুমি আজ আমাকে বলবে তুমি কেন এমন হয়ে গেছো, কেন তুমি এই অন্ধকার পথে পা দিলে। তোমার চোখের এই আগুন তো বেকারত্বের নয় ভাইয়া, এটা প্রতিহিংসার। আরুষ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার দীর্ঘদিনে জমে থাকা পাথরটা সরায়। সে পকেট থেকে একটা ছোট্ট লকেট বের করে, যা রক্তে কিছুটা বিবর্ণ। আজ থেকে 3 বছর আগের কথা। তুলি ছিল আমার পৃথিবী। আমরা খুব সাধারণ স্বপ্ন দেখতাম, কিন্তু একদিন মন্ত্রী জুবাইরের ছোট ভাই আর তার গ্যাং তুলিকে তুলে নিয়ে যায়। ওরা একটা পরিত্যক্ত গুদামে ওকে। আরুষের গলা ধরে আসে। সে কয়লা মাখা হাত দিয়ে নিজের চোখ মুছে। ওরা পশুর মতো ওকে ছিঁড়ে খেয়েছিল অনু। আমি যখন ওকে খুঁজে পাই তখন ওর শরীরে প্রাণের কোনো চিহ্ন ছিল না। পুলিশ কোনো কেস নেয়নি কারণ জুবাইরের হাত অনেক লম্বা। তখন আমি সিদ্ধান্ত নেই এই শহর থেকে এক একটা পিশাচকে আমি নিজ হাতে শেষ করব। আমি চাই ওরা মরার আগে প্রতিটা মুহূর্তের যন্ত্রণা অনুভব করুক। অনু আরুষের কথা শুনে শিউরে ওঠে। সে আরুষকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। এত কষ্ট তুমি একা বইছো ভাইয়া, কিন্তু জুবাইর তো অনেক ক্ষমতাশালী। জুবাইরের ক্ষমতা হলো তার টাকা আর লোকবল, আর আমার ক্ষমতা হলো আমার মৃত্যু ভয়হীনতা। আমি ওর সাম্রাজ্যের এক একটা খুঁটি উপড়ে ফেলছি। খুব শীঘ্রই আমি ওর মুখোমুখি হব। ঠিক তখনই সাইমের চিৎকার শোনা যায়। অনু তাড়াতাড়ি সরে দাঁড়ায়। সাইম ড্রয়িং রুম থেকে গজগজ করতে করতে আসে। এই আরুষ, এদিকে আয়। জুবাইর ভাইয়ের এক লোক এসেছে, তার জুতায় কাদা লেগেছে, জলদি পরিষ্কার করে দে। আরুষ মাথা নিচু করে ড্রয়িং রুমে যায়। সেখানে বসে আছে জুবাইরের প্রধান সহকারী জ্যাকি। জ্যাকি খুব তাচ্ছিল্যের সাথে আরুষের দিকে পা বাড়িয়ে দেয়। কিরে ছেলে, হাত চালা। তোদের এই অকেজো ভাইটাকে দিয়ে তো ভালোই কাজ করাস সাহেব। ঠিক বলেছেন জকি ভাই, একে দিয়ে এই ছোটখাটো কাজগুলোই হয়। আরুষ নিচু হয়ে জ্যাকির জুতো মুছতে থাকে। জ্যাকি তখন ফোনে কারো সাথে কথা বলছে। হ্যাঁ বস, সাইলেন্ট কিলার তো একদম ত্রাস সৃষ্টি করেছে। রঞ্জু আর কালামের পর এবার সে হয়তো আমাদের কোনো বড় গুদামে হানা দেবে। আমরা ফাঁদ পেতে রেখেছি। আরুষ জ্যাকির জুতো মুছতে মুছতে মনে মনে হাসে। সে জ্যাকির প্যান্টে নিচের অংশে একটা খুব সূক্ষ্ম চিপ লাগিয়ে দেয়, যা জুবাইরের গোপন আস্তানার লোকেশন তাকে বলে দেবে। জ্যাকি টেরও পায় না যে তার জম তার পায়ের কাছেই বসে আছে। রাত 2টা।
আরুষ তার ঘরে মুখোশ পরছে। আজ তার শিকার হলো জ্যাকি। সে জানে জ্যাকিকে ধরলে জুবাইরের আসল আস্তানার খোঁজ পাওয়া যাবে। আরুষ জানালার গ্রিল গলে বেরিয়ে যায়। শহরের এক অন্ধকার গলিতে জ্যাকির গাড়ি থামে। জ্যাকি গাড়ি থেকে নামতেই একটা ঠান্ডা লোহার নল তার ঘাড়ের পেছনে অনুভব করে। কোনো শব্দ করবি না জ্যাকি। শব্দ করলে তোর মাথার খুলিটা আমি এই রাস্তায় ছড়িয়ে দেব। জ্যাকি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে বুঝতে পারে এটা সেই সাইলেন্ট কিলার। তুই তুই আমার কাছে কি চাস? আমি তোকে অনেক টাকা দেব, যেতে দে আমাকে। টাকা দিয়ে তুই তোর আয়ু কিনতে পারবি না। বল, জুবাইর কোথায়? আরুষ জ্যাকিকে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়। সেখানে সে জ্যাকির হাত দুটো সিলিং ফ্যানের সাথে বেঁধে দেয়। তারপর সে একটা ধারালো করাত বের করে। তুই খুব স্মার্ট সাজিস, তাই না? আজ দেখব তোর বুদ্ধির জোর কত। আরুষ করাতটা দিয়ে জ্যাকির কানের লতিটা খুব ধীরে ধীরে কাটতে শুরু করে। জ্যাকির চিৎকারে ঘরটা প্রকম্পিত হয়। বল, জুবাইরের আসল ড্রাগ ল্যাবটা কোথায়? আমি বলবো না, বস আমাকে মেরে ফেলবে। বস মারার আগে আমি তোকে নরকের দৃশ্য দেখাবো। আরুষ করাতটা দিয়ে জ্যাকির কাঁধের হাড়ের উপর ঘষতে থাকে। হাড় কাটার সেই ক্যাস ক্যাস শব্দে জ্যাকির জ্ঞান হারানোর উপক্রম হয়। আরুষ তাকে আবার ইঞ্জেকশন দিয়ে সজাগ রাখে। বিভৎসভাবে জ্যাকির শরীরের মাংসপেশিগুলো কেটে ঝুলে পড়ে। রক্তের গন্ধে আরুষ যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক আছে, আমি বলছি, জুবাইর আজ রাতে পুরনো বন্দরে আছে। সেখানে একটা বড় চালান আসছে। দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। তোর কাজ শেষ জ্যাকি। তুই জুবাইরের কাছে যাবি, তবে জীবিত না, তোর আত্মা যাবে। আরুষ জ্যাকির মুখটা স্কচ টেপ দিয়ে বন্ধ করে দেয়। তারপর সে একটা ধারালো ছোড়া জ্যাকির পেটের এপার ওপার করে দেয়। সে জ্যাকির নাড়িভুড়িগুলো বের করে জ্যাকির গলায় পেঁচিয়ে দেয়। এক বিভৎস দৃশ্য। মৃত্যুর আগে জ্যাকি দেখতে পায় আরুষ তার মুখোশটা একটু সরাচ্ছে। আরুষের সে শীতল হাসি দেখে জ্যাকির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে যায়। পরদিন সকালে সাইম আর তার বাবা যখন খবর পায় যে জ্যাকির লাশ পাওয়া গেছে, তখন তারা আতঙ্কে ভেঙে পড়ে। বড় মা, তোমরা তো ভয় পাচ্ছ কেন? তুই বুঝবি না অনু, জুবাইরের লোকেরা মারছে মানে এই শহরে তুফান আসবে। আমাদের মতো সাধারণ মানুষের এখন যান বাঁচানো দায়। আরুষ তখন এক কোণায় বসে শুকনো রুটি চিবোচ্ছে। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। সে জানে জুবাইর এখন একা হয়ে পড়েছে, আর এটাই তার জন্য সবচেয়ে বড় সুযোগ। আরুষ, ঘর থেকে একদম বের হব না, এমনিতেই তুই অলক্ষণে। ঠিক আছে বাবা, আমি ঘরেই থাকবো। আরুষ ঘরের ভেতরে গিয়ে একটা ম্যাপ বের করে। তার লক্ষ্য এখন পুরনো বন্দর। এমন সময় অনু আসে। আরুষ ভাইয়া, আজ তুমি কোথায় যাবে? বন্দরে। ফিরে আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করব। আরুষ জানালার দিকে তাকিয়ে থেকে উত্তর দেয়। যদি বেঁচে থাকি তবে তোর জন্য লাল চুড়ি নিয়ে আসবো অনু। আর যদি না ফিরি তবে জানবি এই শহরটা আজ থেকে শান্তিতে ঘুমাতে পারবে। পুরো বন্দর এলাকা নিস্তব্ধ। লোনা বাতাসের সাথে মিশে আছে পচা মাছের গন্ধ। আরুষ ধীর পায়ে কন্টেনারগুলোর মাছ দিয়ে এগোচ্ছে। তার হাতে সেই বিশেষ কার্বন স্টিলের ছুরি। সে জানে জুবাইর আজ এখানেই থাকবে। জ্যাকির দেওয়া তথ্য অনুযায়ী এটাই জুবাইরের সবচেয়ে বড় ডিল। কিন্তু আরুষের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোথাও কোনো ভুল হচ্ছে। চারপাশটা বড্ড বেশি শান্ত। হঠাৎ বন্দরের বিশাল ফ্লাড লাইটগুলো জ্বলে ওঠে। আরুষ মুহূর্তের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে গেছে। চারপাশ থেকে অন্তত ২০ জন সহস্র লোক তাকে ঘিরে ফেলে। তাদের হাতে অত্যাধুনিক সব মেশিন গান। সামনে থেকে হেঁটে আসে জুবাইরের ব্যক্তিগত খুনি টাইগার। টাইগারের হাতে একটা ট্যাব। সে একটা ভিডিও প্লে করে আরুষকে দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছে জ্যাকি যন্ত্রণায় ছটফট করছে। জ্যাকির শার্টের বোতামে লুকোনো একটা ক্ষুদ্র ক্যামেরা পুরো দৃশ্যটা রেকর্ড করেছে। আরুষ যখন মুখোশটা সামান্য সরিয়েছিল, তার চেহারার অর্ধেকটা সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। জুবাইরের তখন জ্যাকির লাশের পাশে দাঁড়িয়ে ভিডিওটা দেখছিল। তার চোখে তখন ছিল বিস্ময় আর পৈশাসিক আনন্দ। তো তুই সেই চালান কিলার, আমাদের বাড়ির পাশে সে অকর্ম আরুষ। জ্যাকি মারার আগে ও লাস্ট মেসেজটা আমাকে দিয়ে গেছে। তুই ভেবেছিলি জুবাইরকে এত সহজে পেয়ে যাবি?
আরুষ বুঝতে পারে সে ফাঁদে পড়েছে। জ্যাকি জানতো সে মরবে, তাই সে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করেছে। জুবাইর এখানে নেই, সে এখন নিরাপদ আশ্রয়ে বসে ড্রিম প্রজেক্টের পরিকল্পনা করছে। জুবাইর কোথায় রে কুত্তা? ওকে বল সামনে আসতে। বস, তোর মতো ইঁদুরের জন্য সময় নষ্ট করবে না। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তোর শরীর থেকে এক একটা অঙ্গ আলাদা করে বস্তায় ভরে ওনার কাছে পাঠাতে। গুলি কর ওকে। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে গুলির বৃষ্টি শুরু হয়। আরুষ চিতার মতো লাফ দিয়ে একটা কন্টেইনারের পেছনে আশ্রয় নেয়। তার কাঁধে একটা গুলি ঘষা দিয়ে চলে যায়। সে দাঁতে দাঁত চেপে সহ্য করে। তার চোখে এখন আদিম হিংস্রতা। তোরা সবাই আজ মরবি, কেউ জ্যান্ত ফিরবি না। আরুষ একটা স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে। পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। অন্ধকারের মধ্যে আরুষ যেন এক অদৃশ্য দানব। সে কন্টেনারের উপর থেকে ড্রপ দিয়ে এক গুন্ডার ঘাড়ে আছড়ে পড়ল। তার হাতের ছুরিটা সেই লোকের মাথার খুলি চিরে ভেতরে ঢুকিয়ে যায়। রক্ত গরম ফোয়ারার মতো আরুষের মুখে ছিটকে আসে। সে কোনো দয়া দেখাচ্ছে না। একজনের হাত ধরে সে উল্টো দিকে মুচড়ে দেয়। হাড় ভাঙার শব্দটা ধোয়ার মাঝে বিভৎস শোনায়। সে লোকটার চোখ দুটো নিজের আঙুল দিয়ে গর্ত করে দেয়। আর্তনাদ করার আগেই আরুষ তার জিভটা টেনে ছিঁড়ে ফেলে। বাঁচাও টাইগার ভাই, ও মানুষ না, ও শয়তান। টাইগার পাগলের মতো অন্ধকারের দিকে গুলি চালায়। চুপ থাক কাপুরুষ, ওকে খুঁজে বের কর। ও তো জখম, বেশি দূর যেতে পারবে না। আরুষ টাইগারের ঠিক পেছনে এসে দাঁড়ায়। টাইগার ঘোরার আগেই আরুষ তার পায়ের পেশিতে ছুরি বসিয়ে দেয়। টাইগার চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আরুষ তার বুকের উপর বসে পড়ে। সে টাইগারের একটা কান কামড়ে ছিঁড়ে ফেলে। কাঁচা মাংসের স্বাদ আরুষের মস্তিষ্ককে আরো বিকৃত করে তোলে। জুবাইর কোথায়? শেষবার জিজ্ঞেস করছি। আমি জানি না। ও শহরে ওর বাগান বাড়িতে আছে। দোহাই তোর, আমাকে এভাবে মারিস না। তোর দোহাই দেওয়ার সময় শেষ টাইগার। তুই মানুষের রক্ত নিয়ে হোলি খেলছিস, আজ নিজের রক্ত দেখ। আরুষ টাইগারের পেটটা মাঝখান দিয়ে চিরতে শুরু করে। সে খুব ধীরে ধীরে কাজটা করছে যাতে টাইগার দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফট করে। টাইগারের নাড়িভুড়িগুলো বের করে আরুষ পাশের একটা হুকিয়ে ঝুলিয়ে দেয়। টাইগারের চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় সাদা হয়ে যায়। আরুষ তার গলার নলিটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে। পুরো জায়গাটা এখন এক নরককুণ্ড। বাকি গুন্ডারা এই বিভৎস দৃশ্য দেখে অস্ত্র ফেলে পালিয়ে যায়। আরুষ টলতে টলতে উঠে দাঁড়ায়। তার শরীরে অনেক আঘাত, রক্তক্ষরণের কারণে তার মাথা ঘুরছে। সে কোনো মতে বন্দর থেকে বেরিয়ে একটা অন্ধকার গলিতে আশ্রয় নেয়। পরদিন সকালে বাড়িতে তুল কালাম কাণ্ড। জুবাইরের লোকেরা সাইমদের বাড়িতে হানা দিয়েছে। তারা আরুষকে খুঁজছে। আরুষ তখন তার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অনু দরজায় তালা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। করেছে ও? জুবাইর কেন চাই তাকে? আর ও তো ঘরেই আছে, ও সারাদিন ঘর থেকে বের হয় না, ও আবার কি অপরাধ করবে? জুবাইরের লোকেরা ঘরে ঢুকবে এমন সময় সজীবের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে জুবাইরের কল এসেছে। হ্যালো ভাই। চলে আয় ওখান থেকে, সময় মতো খেলবো। কিন্তু ভাই। জুবাইর ফোন কেটে দেয়। ওর লোকেরা চলে যায়। সায়েম আর তার বাবা আরুষের ঘরের দরজা ভেঙে ঢোকে। তারা দেখে আরুষ মেঝের উপর পড়ে আছে। তার শরীরে অনেকগুলো ব্যান্ডেজ এবং সে জ্বরে কাঁপছে। অনু পাশে বসে তার সেবা করছে। এই হারামজাদা, তুই কাল রাতে কোথায় ছিলি? জুবাইয়ের ভাইয়ের লোকেরা কেন খুঁজছে তোকে? আরুষ খুব দুর্বলভাবে চোখ খুলে সে কাঁপা কাঁপা গলায় বলে, বাবা, কাল রাতে আমি ওই বাজারের গুন্ডাদের হাতে মার খেয়েছি। ওরা আমাকে খুব মেরেছে, আমি তো কিছুই জানি না। সায়েম আরুষের ক্ষতের উপর একটা লাথি মারে। আরুষ ব্যথায় চিৎকার করে ওঠে। মিথ্যা বলবি না, তুই নিশ্চয়ই কোনো চুরি করেছিস। তোকে আজ জুবাইয়ের ভাইয়ের কাছে নিয়ে যাব, উনি তোর বিচার করবেন। অনু আরুষকে জড়িয়ে ধরে। তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ও খুব অসুস্থ। তোমরা কি মানুষ নাকি পিশাচ? সায়েম অনুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারা আরুষকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। আরুষ মনে মনে হাসে। সে তো এটাই চেয়েছিল। জুবাইর নিজে থেকে তাকে ডেকে পাঠাচ্ছে। তার দুর্গে ঢোকার এর চেয়ে সহজ উপায় আর নেই। গাড়ির ভেতরে আরুষ চোখ বন্ধ করে থাকে। আরুষ জানে আজ রাতের পর এই শহরে আর জুবাইর নামে কেউ থাকবে না। সে তার নখের নিচে লুকোনো ছোট্ট একটা বিষাক্ত সূচ স্পর্শ করে। সায়েম ভাইয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। চুপ থাক অলক্ষণে, তোর জন্য আমাদের পরিবার আজ বিপদে, তুই মরলে আমাদের মুক্তি। আরুষ
আবার চুপ হয়ে যায়। সে ভাবছে অনুর কথা, মেয়েটা হয়তো এখন অঝরে কাছে। আরুষ নিজেকে তৈরি করে নেয়। জুবাইরের বাগান বাড়িতে পা রাখার সাথে সাথেই শুরু হবে এক নতুন তাণ্ডব। জুবাইরের বাগান বাড়িটা শহরের এক নির্জন প্রান্তে, চারিদিকে বিশাল দেয়াল আর সশস্ত্র পাহারাদার। সায়েম আর তার বাবা আরুষকে এক প্রকার পাচাকোলা করে জুবাইরের বিশাল ড্রয়িং রুমে এনে আছাড় মারে। আরুষ মেঝের কার্পেটের উপর অসহায়ভাবে পড়ে থাকে, তার সারা শরীর কাঁপছে। জুবাইরের এক হাতে দামি চুরুট আর অন্য হাতে একটি আইপ্যাড নিয়ে সোফায় হালান দিয়ে বসে আছে। জুবাইর ভাই, এই যে এই আপদ, আপনার লোকেরা বলেছিল ও নাকি কোনো ঝামেলা করেছে, আমরা ওকে ধরে নিয়ে এসেছি। আপনি যা শাস্তি দেওয়ার দিয়েন, আমাদের জন্য কোনো দোষ না হয়। সায়েম, তুই জানিস তোর এই ভাইটাকে? তুই যাকে পশুর মতো মারিস, সে আসলে একটা সাক্ষাৎ আজরাইল। জ্যাক মরার আগে আমাকে এর আসল চেহারা দেখিয়ে গেছে। জুবাইর আইপ্যাডটা সাইমের দিকে ছুড়ে দেয়। ভিডিওতে আরুষের সেই খুনি সত্তা দেখে সাইম আর তার বাবার চোখ কপালে উঠিয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করে। না, এটা হতে পারে না। এই ভীতু ছেলেটা সাইলেন্ট কিলার। জুবাইর ভাই, আপনি ভুল করছেন। ও তো একটা পিঁপড়ে মারারও সাহস পায় না। জুবাইর সোফা থেকে উঠে আসে। সে তার বুট জুতো দিয়ে আরুষের রক্তাক্ত হাতের ওপর চাপ দেয়। আরুষ ব্যথায় চিৎকার করে ওঠে, তার কান্নায় পুরো ঘর প্রকম্পিত হয়। মেরো না ভাই, আমি কিছু জানি না। জুবাইর ভাই, আমি সাধারণ একটা ছেলে, আমার উপর রহম করুন। থামা তোর নাটক। জ্যাকিকে যেভাবে তুই চিড়েছিস, ওই হাতটা আমি আজ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। শোন সায়েম, তোমাদেরও মুক্তি নেই। তোরা এমন এক শয়তানকে বাড়িতে পুষেছিস, আজ তোদের চোখের সামনে একে আমি টুকরো টুকরো করব। জুবাইরের ইশারায় দুজন বডিগার্ড আরুষকে টেনে তুলে একটা লোহার খুঁটির সাথে বাঁধে। জুবাইর টেবিল থেকে একটা ধারালো তলোয়ার তুলে নেয়। সে তলোয়ারের আগা দিয়ে আরুষের গালের চামড়া হালকা করে চিরে দেয়। বল আরুষ, তোর আসল পরিচয় কি? তুই কার হয়ে কাজ করিস? আরুষ মাথা নিচু করে ফুপিয়ে কাছে। হঠাৎ তার কান্নার শব্দটা বদলে যেতে শুরু করে। কান্নার বদলে সে এখন খুব নিচু স্বরে হাসে। সেই হাসিটা এতটাই শীতল যে জুবাইরের মতো দুর্ধর্ষ মাফিয়াও এক মুহূর্তের জন্য থমকে যায়। তুই হাসছিস কেন রে শয়তানের বাচ্চা? আরুষ ধীরে ধীরে মাথা তোলে। তার চোখের মনি এখন স্থির, লাল এবং খুনে। তার মুখের সেই অসহায় ভাবটা কর্পূরের মতো উড়ে গেছে। তুই ঠিকই বলেছিস জুবাইর, আমি সাইলেন্ট কিলার। আর তুই আমাকে তোর দুর্গের ভেতর ডেকে নিয়ে এসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি। আরুষ তার হাতের কবজিটা এক বিশেষ কায়দায় মোচড় দেয়। তার নখের ভেতরে লুকোনো সেই ক্ষুদ্র শস্ত্র সে নিজের হাতের বাঁধনে ঘষে দেয়। বাঁধনের রশিগুলো বিশেষ কেমিক্যালে ভিজে এক সেকেন্ডে আলগা হয়ে যায়। আরুষ মুগ্ধ হয়ে এক লাফিয়ে জুবাইরের সামনে দাঁড়ায়। জুবাইর কিছু বোঝার আগেই আরুষ তার হাতের তলোয়ারটা কেড়ে নিয়ে জুবাইরের হাতের তালুটা মেঝেতে গেঁথে দেয়। আহা, ধরে কে, গুলি কর। বডিগার্ডরা গুলি চালাতে গেলে আরুষ জুবাইরকে ঢাল হিসেবে ব্যবহার করে। আরুষ তার জুতোর ভেতর থেকে একটা ছোট্ট ড্রাগার বের করে বিদ্যুতের গতিতে দুজন বডিগার্ডের চোখের কোটর দিয়ে ঢুকিয়ে দেয়। রক্ত ছিটকে এসে সায়েম আর তার বাবার গায়ে লাগে। তারা ভয়ে সোফার নিচে লুকোনোর চেষ্টা করে। তুই দেখতে চেয়েছিলি না আমি কিভাবে খুন করি? আজ তোর নিজের বাড়িতে উৎসব হবে জুবাইর, খুনের উৎসব। আর রক্ত দিয়ে হবে তার ড্রিঙ্কস পার্টি। আরুষ জুবাইরকে চুলের মুঠি ধরে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যায়। সেখানে বিশাল একটা ড্রেসিং টেবিল আছে। আরুষ জুবাইরকে টেবিলের উপর শুইয়ে দেয়। সে টেবিলের উপর রাখা একটা ইলেকট্রিক ড্রিল মেশিন হাতে নেয়। তুই তুলিকে যখন তুলে এনেছিলি তখনও এই ড্রিল মেশিনের শব্দের চেয়েও জোরে চিৎকার করেছিল। আজ দেখব তোর ফুসফুসের জোর কত। আরুষ ড্রিল মেশিনটা চালিয়ে জুবাইরের হাঁটুতে ফুটো করতে শুরু করে। হাড় গুঁড়ো হওয়ার কর্কশ শব্দ আর জুবাইরের বীভৎস আর্তনাদে নরক নেমে আসে সেই ঘরে। আরুষ ড্রিলটা চালিয়ে জুবাইরের পেটের এক পাশ দিয়ে ঢুকিয়ে দেয়। মাংস আর নাড়ি ভরিয়ে ড্রিলের সাথে পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। তুই অনেক পাওয়ারফুল ছিলি না রে জুবাইর, আজ তোর এই পাওয়ার কোথায়? তোর চামড়া আমি জ্যান্ত অবস্থায় ছাড়াবো। আরুষ জুবাইরের পিঠের চামড়া ধরে হ্যাঁচকা টান দেয়। চ্যাস চ্যাস করে চামড়া আলাদা হয়ে যাচ্ছে। জুবাইরের শরীর থেকে রক্তে ফ্লোর পিচ্ছিল হয়ে গেছে। আরুষ জুবাইরের কাটা চামড়ার উপর লবণের বয়াম উপর করে দেয়। যন্ত্রণার এক চরম সীমায় পৌঁছে জুবাইর গোঙাতে থাকে। সায়েম আর তার বাবা এই দৃশ্য দেখে বমি করে দেয়। তারা আরুষের পায়ে এসে পড়ে।
আরুষ, আমাদের মাফ করে দে, আমরা জানতাম না তুই এত ভয়ঙ্কর, আমাদের মারিস না বাবা। আরুষ তাদের দিকে ফিরেও তাকায় না। সে জুবাইরের জিভটা চিমটা দিয়ে টেনে বের করে, তারপর একটা বোতা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলে। তুই তো আদেশ দিতে খুব ভালোবাসতি, এখন একটু নীরবতা উপভোগ কর। আরুষ জুবাইরের বুকে একটা বিশাল গর্ত করে ফেলে। সে জুবাইরের ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা বের করে আনে। জুবাইরের প্রাণহীন দেহটা নিস্তেজ হয়ে পড়ে থাকে। আরুষ নিজের রক্তমাখা হাতটা সাইমের শার্টে মুছে নেয়। বাড়িতে যাবি, মাকে বলবি আমি মারা গেছি। যদি এক ফোঁটা সত্যি কথা মুখ দিয়ে বের হয়, তবে জুবাইরের চেয়েও খারাপ অবস্থা তোদের হবে, মনে থাকবে? সাইম আর তার বাবা মাথা নেড়ে সায় দেয়। তারা তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আরুষ যখন বাগান বাড়ি থেকে বের হয়, তখন পেছন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে। আরুষ অন্ধকারে মিলিয়ে যায়। ওদিকে অনু স্বপ্ন দেখছে আরুষের রুমে বিছানায় ঘুমিয়ে। সে দেখতে পায় ভোরে আরুষ বাড়ির পেছনে সেই আম গাছের নিচে দাঁড়ায়। সে দেখতে পায় অনু সেখানে বসে আছে। অনুর হাতে সেই লাল চুড়িগুলো, যা আরুষ তাকে দেবে বলেছিল। আরুষ দূর থেকে অনুকে দেখে। সে হাসে। তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে, কিন্তু এই রক্তমাখা শরীর নিয়ে সে অনুর কাছে যাবে না। সে ধীরে ধীরে নিজের ঘরের জানালার কাছে যায়। অনু তাকে দেখে দৌড়ে আসে। তুমি ফিরে এসো, আমি জানতাম তুমি আসবে। তোমার গায়ে এত রক্ত কেন ভাইয়া? আমি শেষ করে দিয়েছি অনু, তুলি এখন শান্তিতে ঘুমাবে, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমিও তোমার সাথে যাব, যেখানেই যাও আমাকে সাথে নিয়ে যাও। আরুষ অনুর চোখের দিকে তাকায়। এই প্রথম তার মনে হয় অন্ধকারের পর হয়তো একটু আলো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার রহস্য এখনো পৃথিবীর কেউ জানে না। সাইলেন্ট কিলার আজ রাতে হারিয়ে যাবে, আর রয়ে যাবে কেবল এক বেকার ছেলের রহস্যময় গল্প। তখনই অনুর ঘুমটা ভাঙে। সরাসরি জানালা দিয়ে তাকায়। না দিনের আলো পড়েছে, অথচ আরুষ আজ আসেনি। জুবাইরের বাগান বাড়ি এখন আগুনের কোণ্ডলে। সেই আগুনের লেলিহান শিখা যেন আরুষের দীর্ঘদিনের জমানো ক্ষোভকে বশীভূত করে দিয়েছে। সাইম আর তার বাবা টলতে টলতে সদর দরজার বাইরে বেরিয়ে আসে। তাদের চোখে মুখে যে আতঙ্ক, তা হয়তো মৃত্যু দেখার চেয়েও বেশি। আরুষ তখন অন্ধকারের মাঝে ছায়ার মতো মিশে গেছে। তার শরীর জুড়ে ক্ষত, রক্তে মাখামাখি কাপড়, কিন্তু তার মেরুদণ্ড এখন টান টান। বাড়িতে ফিরে সায়েম আর তার বাবা সোজা আরুষের মায়ের ঘরে ঢোকে। তারা একে অপরের দিকে তাকাতে পারছে না। সায়েমের সাদা শাড়ি জুবাইরের রক্তের ছিটে এখনো স্পষ্ট। কি হয়েছে তোমাদের? এমন দেখাচ্ছে কেন? আরুষ কোথায়? সাইম ধপ করে মেঝেতে বসে পড়ে। তার ঠোঁট কাঁপছে। সে আরুষের বাবার দিকে তাকায়। আরুষের বাবা কাঁপা কাঁপা গলায় কথা বলা শুরু করে। আরুষ, আরুষ আর নেই। জুবাইয়ের লোকেরা ওকে মেরে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আরুষের মা পাথর হয়ে যান। নিজের পেটের সন্তান যদিও তাকে ঘৃণা করতেন, কিন্তু মৃত্যুর খবর শুনে তার বুকটা এক মুহূর্তের জন্য খাখা করে ওঠে। ঠিক সেই সময় অনু দরজার ওপাশ থেকে সব শুনতে পায়। সে চিৎকার করে ভেতরে ঢোকে। মিথ্যা কথা, তোমরা মিথ্যা কথা বলছো। আরুষ ভাইয়া মরতে পারে না, তোমরা ওকে ফেলে পালিয়ে এসেছো। চুপ করো নু, ওই পাপিষ্টের জন্য কোনো চোখের পানি ফেলবি না। ওর জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছিল। মরেছে আপদ, বিদায় হয়েছে। সাইম যখন আরুষকে নিয়ে কটূক্তি করছে, তখন তার মনের ভেতর আরুষের সেই পৈশাচিক খুনি রূপটা বারবার ভেসে উঠছে। সে জানে আরুষ মরেনি, কিন্তু সত্যি বললে তাদের কলিজা ছিঁড়ে ফেলবে ওই সাইলেন্ট কিলার। আরুষ এখন তাদের কাছে এক জীবন্ত যমদূত। এদিকে আরুষ তার গোপন আস্তানায় বসে আছে। শহরের এক প্রান্তে এক পরিত্যক্ত কারখানার নিচে তার একটি বেসমেন্ট আছে। সেখানে সে নিজের ক্ষতগুলো নিজে ড্রেসিং করছে। ব্যথায় তার কপালে ঘাম জমেছে, কিন্তু তার মুখে কোনো শব্দ নেই। সে আয়নায় নিজের দিকে তাকায়। তুই আজ মুক্ত তুলি, তোর হত্যাকারীদের আমি কুত্তা দিয়ে খাইয়েছি। আরুষ তার ডার্ক নেট ল্যাপটপটা খোলে। সেখানে মাফিয়া জগতের সংবাদগুলো দ্রুত আপডেট হচ্ছে। সাইলেন্ট কিলারের হাতে জুবাইরের পতন পুরো দেশের অপরাধ জগৎকে স্তম্ভিত করে দিয়েছে। তখন সবাই হন্যে হয়ে খুঁজছে কে এই খুনি। আরুষ একটা ক্লিক করে তার সব ডিজিটাল তথ্য চিরতরে মুছে দেয়।
ভোর হওয়ার ঠিক আগে আরুষ চুপি চুপি তার বাড়িতে ফেরে। সে জানে এখন সবাই তাকে মৃত বলে ধরে নিয়েছে। সে জানালার পাশে দাঁড়ায়। অনু সেখানে একা বসে কাঁদছে। আরুষ খুব নিচু স্বরে শেষ দেয়। অনু চমকে জানালার দিকে তাকায়। অন্ধকারের ভেতর আরুষের অবয়ব দেখে সে এক লাফে জানালার গ্রিল ধরে ফেলে। ভাইয়া, তুমি বেঁচে আছো? ওরা তো বলল তুমি নেই। চুপ অনু, একদম চিৎকার করবি না। ওরা যা জানে তাই যেন জানে। আমি এখন মৃত। মৃত মানুষের কোনো পরিচয় থাকে না। আমি তোমার সাথে যাব ভাইয়া। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। ওরা তোমাকে সহ্য করতে পারে না। ওরাও পিশাচ। আরুষ অনুর হাতটা ধরে। তার হাতে এখনো রক্তের হালকা গন্ধ। অনু সেই গন্ধটা পায়, কিন্তু সে ভয় পায় না। অনু, আমি যা করি সেটা জানলে তুই আমাকে ঘৃণা করবি। আমি মানুষকে বীভৎসভাবে মারি। আমি একজন সাইকোপ্যাথ। আমি জানি না সাইকোপ্যাথ কি। আমি শুধু জানি তুমি আমার সেই ভাইয়া যে আমাকে আগলে রাখো। তুমি যাই করো, আমার চেয়ে ভালো কেউ জানে না তুমি কেন করো। আরুষ একটা দীর্ঘশ্বাস ফেলে। সে পকেট থেকে কয়েক বান্ডিল টাকা বের করে অনুর হাতে দেয়। এই টাকাগুলো রাখ। কাল সকালে তুই বাড়ি থেকে পালিয়ে স্টেশনে যাবি। আমি সেখানে থাকব। আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। আর বড় মা, সায়েম ভাইয়া? ওরা ওদের কর্মফল ভোগ করবে। ওদেরকে আমি মারব না, কিন্তু ওরা সারা জীবন আমার ভয়ে সিটিয়ে থাকবে। ওটাই হবে ওদের শাস্তি। পরদিন সকালে বাড়িতে কান্নার রোল পড়ে। পাড়া প্রতিবেশী সবাই আসে আরুষের মৃত্যুর খবর শুনে। সায়েম আর তার বাবা খুব গভীরভাবে বসে আছে। তারা জানে না লাশের বদলে কবরে কি দেবে, কারণ জুবাইরের বাগান বাড়ি এখন ছাই। অনু খুব স্বাভাবিকভাবে সবার সাথে মিশছে। সে তার ব্যাগ গুছিয়ে নিয়েছে। সে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। পেছনে তাকিয়ে সে একবার তার জন্মভূমিকে দেখে নেয়। তার মনে কোনো মায়া নেই। স্টেশনে আরুষ ছদ্মবেশে বসে আছে। মাথায় টুপি আর চোখে কালো চশমা। তাকে চেনার কোনো উপায় নেই। অনু যখন তার সামনে এসে দাঁড়ায়, আরুষ উঠে দাঁড়িয়ে ট্রেনের দিকে হাঁটা শুরু করে। চল অনু, নতুন এক জীবনের দিকে যাই। ভাইয়া, তুমি কি আবার ওই কাজটা করবে, ওই খুনগুলো? আরুষ থামে। সে ট্রেনের লাইনের দিকে তাকিয়ে থাকে। অন্ধকার তোকে কোনোদিন ছাড়ে না রে অনু। আমি হয়তো সাধারণ মানুষ হবার চেষ্টা করব, কিন্তু যদি কখনো কেউ তোকে অসম্মান করতে চায়, তবে সাইলেন্ট কিলার আবার জেগে উঠবে। ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করে। আরুষ আর অনু কামরার ভেতর বসে। জানালার বাইরে শহরটা দ্রুত মিলিয়ে যাচ্ছে। সাইমরা হয়তো এখন খুশিতে মিষ্টি খাচ্ছে, কিন্তু তারা জানে না তাদের মাথার উপর সবসময় এক অদৃশ্য তলোয়ার ঝুলছে। আরুষ তার পকেট থেকে তুলির সেই লকেটটা বের করে ট্রেনের জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়। অতীতকে সে বিসর্জন দিল, কিন্তু তার হাতের সেই অদ্ভুত শীতলতা এখনো যায়নি। সে জানে মাফিয়া জগতের সম্রাট হওয়ার নেশাটা রক্তে মিশে গেছে। মাফিয়া জগতে এখন একটাই কথা, সাইলেন্ট কিলার মরেনি। সে শুধু আড়ালে গেছে। যে কোনো দিন, যে কোনো অন্ধকার রাতে সে আবার ফিরে আসবে। 4 মাস পর পাহাড়ের গা ঘেঁষে নির্জন গ্রামটিতে গত কয়েক মাস ধরে আরুষ আর অনু এক নতুন জীবনের স্বপ্ন বুনেছে। আরুষ দিনের বেলা সাধারণ মানুষের মতো পাহাড়ি ফল বিক্রি করে বা ছবি আঁকে, কিন্তু রাতের বেলা সে একা জেগে থাকে। তার চোখের নিচে কালি জমেছে। সে জানে জুবাইরের পতন মানেই সব শেষ নয়। জুবাইরের সাম্রাজ্যের অবশিষ্টাংশ এখনও তাকে হন্যে হয়ে খুঁজছে। বিশেষ করে জুবাইরের বাবা রাশেদ, যে কিনা জুবাইরের চেয়েও বেশি হিংস্র এবং প্রতিশোধ পরায়ণ। রাতের বেলা আরুষ যখন তার কাঠের বাড়ির বারান্দায় বসেছিল, তখন দূরে পাহাড়ের নিচে কয়েকটা জোরালো আলোর হেডলাইট দেখতে পায়। সে বুঝতে পারে তার শান্ত দিনগুলো শেষ হতে চলেছে। সে দ্রুত ভেতরে গিয়ে অনুকে ডাকে। অনু, তুই এখনই এই বাড়ির পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে জঙ্গলের দিকে চলে যা। একদম পেছনে তাকাবি না। আরুষ ভাইয়া, কি হয়েছে? তুমি কেন এমন করছো? আমি তোমাকে ফেলে কোথাও যাব না। তুই যা বলছি শুনবি অনু। ওরা আসছে। রাশেদ আসছে, মানে জুবাইরের বাবা। তুই পাশে থাকলে আমি লড়তে পারবো না। ওদের সামনে তুই আমার দুর্বলতা হতে পারিস না। তোকে আমার শক্তি হতে হবে। তুই বেঁচে থাকলে আমি আবার ফিরে আসব। অনু আরুষের চোখের দিকে তাকায়। সেখানে সে এক ভয়ঙ্কর খুনের নেশা দেখতে পায়। সে আর কথা না বাড়িয়ে আরুষকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে এবং তারপর অন্ধকারের মাঝে হারিয়ে যায়। আরুষ এখন একা।
সে তার ঘরের সব লাইট নিভিয়ে দেয়। সে আলমারির ভেতর থেকে তার সেই গোপন সুটকেস বের করে। সেখান থেকে বের হয় তার কার্বন ফাইবারের তৈরি বিশেষ মাস্ক, তলোয়ারের মতো ধারালো খঞ্জর এবং হাড় ভাঙার জন্য বিশেষ হাতুড়ি। সে সারা শরীরে এক অদ্ভুত শীতলতা অনুভব করে। তার ভিতরেই সেই দানবটা অনেকদিন পর জেগে উঠেছে। পাহাড়ের নিস্তব্ধতা চিরে কয়েকটা বড় জিপ গাড়ি আরুষের বাড়ির সামনে এসে থামে। গাড়ি থেকে অন্তত 20 জন সশস্ত্র লোক নামে। তাদের সবার হাতে অত্যাধুনিক অস্ত্র। রাশিদ গাড়ি থেকে নামিয়ে তার হাতে একটা বিশাল চপার। কি রে সাইলেন্ট কিলার, ভেবেছিলি পাহাড়ের চূড়ায় মেয়ে মানুষ নিয়ে ঘর সংসার করবি আর আমি তোকে ছেড়ে দেব? আমার ছেলে জুবায়েদের রক্তের ঋণ আজ তোকে শোধ করতে হবে। রাশিদ তার লোকদের ইশারা দেয়। তারা বাড়িতে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। কাঁচ ভাঙার শব্দ আর বুলেটের আওয়াজে চারপাশ প্রকম্পিত হয়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তারা যখন দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে তখন পুরো ঘর অন্ধকার। হঠাৎ ছাদের সিলিং থেকে একটা চেইন নেমে আসে এবং একজন গুন্ডার গলা পেঁচিয়ে ধরে তাকে উপরে টেনে নেয়। লোকটা চিৎকার করার আগেই আরুষ তার ধারালো আঙুল দিয়ে লোকটার শ্বাসনালী চিরে ফেলে। একজন শেষ, বাকিরা কি তৈরি আছিস? তোদের মরণ আজ এই পাহাড়ের খাঁজে খাঁজে লেখা হবে। আরুষের কণ্ঠস্বর চারিদিক থেকে ভেসে আসে, যেন সে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই। সে এখন ছায়া। সে অন্ধকারের ভেতর থেকে একজনের উপর ঝাঁপিয়ে পড়ছে। সে একজনের হাত ধরে মোচড় দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। হাড় মটমট করে ভেঙে চামড়া চিরে বাইরে বেরিয়ে আসে। আরও সেই ভাঙা হাড়টা দিয়েই লোকটার গলার ভেতর গেঁথে দেয়। বিভৎস যন্ত্রণায় লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মার ওকে, গোল হয়ে দাঁড়া সবাই, যেদিকে নড়াচড়া দেখবি সেদিকে গুলি চালা। কিন্তু আরুষ তাদের চেয়েও দ্রুত। সে মেঝের নিচ দিয়ে রাখা একটা গোপন গ্যাস সিলিন্ডার খুলে দেয়। পুরো রুম এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ধোঁয়ার ভেতর আরুষ যেন যমদূত। সে রাশিদের সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ডের পেছনে গিয়ে দাঁড়ায়। সে লোকটার দু কান ধরে এমন এক ঝাটকা দেয় যে পুরো কান দুটো ছিঁড়ে তার হাতে চলে আসে। তারপর সে লোকটার চোখের ভেতরে নিজের 2 বৃদ্ধাঙ্গুলি ঢুকিয়ে দিয়ে মগজ পর্যন্ত খুবলে আনে। তুই খুব সাহসী ছিলি না রাশেদ, এখন তোর পালা। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে এলো পাথারি গুলি চালাতে থাকে। হঠাৎ আরুষ তার সামনে এসে দাঁড়ায়। আরুষের সারা শরীর এখন মানুষের রক্তে ভেজা। সে রাশেদের হাতে চপারটা কেড়ে নিয়ে এক কোপে রাশেদের 4টে আঙুল কেটে ফেলে। আহা, তুই মানুষ না, তুই একটা শয়তান, একটা রাক্ষস। আমাকে ছেড়ে দে আরশ, আমি সব টাকা তোকে দিয়ে দেব। টাকা দিয়ে তুই কি করবি রাশেদ? কবরে তো আর টাকা নিয়ে যেতে পারবি না। তোর 2 ছেলে তুলির গায়ে হাত তুলেছিল না? তুলির বাবা তোর অফিসে কাজ করত। তোর গোপন কিছু দেখেছিল বলে তোর ছেলেদের পাঠিয়েছিলি তার বাবাকে মারতে। তার বাবাকে মেরে তুলিকে তোর ছেলেরা ধর্ষণ করে। আজ দেখব তোর শরীর কতটুকু সহ্য করতে পারে। আরুষ রাশেদকে হিস্ট্রে নিয়ে বাড়ির পেছনের পাহাড়ের কিনারায় নিয়ে যায়। সে রাশেদের পিঠের চামড়াটা জ্যান্ত অবস্থায় ছুরি দিয়ে চিৎতে শুরু করে। রাশেদের চিৎকার পাহাড়ের প্রতিটা কোণায় প্রতিধ্বনিত হয়। আরুষ রাশেদের পেটে একটা বড় গর্ত করে এবং সেখান থেকে তার নাড়িভুড়িগুলো বের করে নিয়ে রাশেদের নিজেরই গলায় পেঁচিয়ে দেয়। ফাঁসিতে ঝোলার আগে একটু শ্বাস নেওয়ার চেষ্টা কর রাশেদ, কেমন লাগছে? আরুষ রাশেদের একটা চোখ আঙুল দিয়ে উপড়ে নেয় এবং সেটা রাশেদের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। বিভৎস এই নির্যাতনে রাশেদ বারবার জ্ঞান হারাচ্ছে আর আরুষ তাকে ইঞ্জেকশন দিয়ে আবার সজাগ করে তুলছে। সে চায় রাশেদ প্রতিটা সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা অনুভব করুক। শেষে আরুষ রাশেদকে পাহাড়ের এক বিশাল খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিচে পড়ার সময় রাশেদের হাড়গুলো ভাঙার শব্দ আরুষকে এক পৈশাচিক আনন্দ দেয়। ভোর হওয়ার আগে আরও সব প্রমাণ মুছে ফেলে। সে যখন সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের প্রথম আলো দেখছে তখন তার মনে হয় তার জীবনের সব অন্ধকার আজ ধুয়ে গেছে। সে অনুকে যেখানে যেতে বলেছিল সেখানে গিয়ে দেখে অনু ভয়ে এক কোণায় কুঁকড়ে আছে। সব শেষ অনু, এখন আর কেউ নেই, আমরা এখন মুক্ত। অনু আরুষকে দেখে আটকে ওঠে। আরুষের সারা শরীরে রক্ত, তার চেহারা যেন বদলে গেছে। কিন্তু অনুর চোখের দিকে তাকাতেই আরুষের সেই কঠোর ভাবটা চলে যায়। সে আবার সেই ছোট্ট ভাইয়া হয়ে যায়। তুমি ফিরে এসো, আমি জানতাম তুমি পারবে। চল অনু, এই পাহাড়ও এখন আমাদের জন্য নিরাপদ নয়। আমরা অনেক দূরে চলে যাব,
যেখানে সমুদ্রের ঢেউ আমাদের সব পাপ ধুয়ে দেবে। আরুষ আর অনু সেই পাহাড় ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়। তাদের পেছনে পড়ে থাকে মাফিয়া জগতের এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপ। সায়েম আর তার পরিবারের কথা আরুষ একবারের জন্যও ভাবে না। সে জানে জুবাইর আর রাশিদকে শেষ করার পর সায়েমরা এখন নিজেদের ছায়াকেও ভয় পাবে। আরুষ তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়ে এসেছে। শহর জুড়ে এখন একটাই খবর, রাশেদ আর তার পুরো গ্যাং নিশ্চিহ্ন হয়ে গেছে। পুলিশ শুধু লাশগুলোর অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে। লাশের ধরন দেখে বড় বড় অপরাধীরাও শিউরে উঠছে। সাইলেন্ট কিলার এখন এক রূপকথা, যা অপরাধ জগতের হৃদকম্পন বাড়িয়ে দেয়। আরুষ আর অনু এখন এক ট্রেনের কামরায়। আরুষ অনুর হাতে সেই লাল চুড়িগুলো পরিয়ে দেয় যা সে মেলা থেকে কিনেছিল। এই চুড়িগুলো তুই সবসময় পরবি অনু, এটা আমাদের নতুন জীবনের প্রতীক। অনু আরুষের কাঁধে মাথা রাখিয়ে ট্রেনে ঝকঝক শব্দে আরুষ চোখ বন্ধ করে। সে এখন শান্তির ঘুম দিতে চায়, কিন্তু তার মনের এক কোণায় সে জানে পৃথিবীটা খুব নিষ্ঠুর। যদি আবার কোনোদিন কোনো রাশেদ বা জুবাইরের জন্ম নেয়, তবে সাইলেন্ট কিলার আবার ফিরবে। রহস্যটা চিরকাল রহস্যই থাকবে। সমুদ্রের গর্জন শোনা যায়। নীল জলরাশির বিশালতা যেন আরুষের জীবনের সব কালিমা ধুয়ে ফেলার জন্য অপেক্ষা করছে। কক্সবাজারের এক নির্জন উপকূলে আরুষ আর অনু এখন এক নতুন পরিচয়ে বেঁচে আছে। আরুষ এখন এক ছোট্ট ক্যাফে চালায়, আর অনু পাহাড়ি শিশুদের পড়ায়। কেউ জানে না এই শান্ত মানুষটি একসময় মাফিয়া জগতে ক্রাশ ছিল। আরুষ ভাইয়া, আজ ক্যাফেতে অনেক ভিড় ছিল, তুমি কি খুব ক্লান্ত? ক্লান্তি তো শরীর থেকে মুছে যায় অনু, কিন্তু মনের ভেতরের সেই দহন তো চিরস্থায়ী। তবে তোকে হাসতে দেখলে আমি সব ভুলে যাই। আরুষ সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে সায়েম আর তার বাবার কথা। আরুষ যাওয়ার আগে সায়েমের নামে এমন এক ব্যাংক জালিয়াতির মামলা সাজিয়ে এসেছিল যে এখন সায়েম আর তার বাবা জেলের ঘানি টানছে। আরুষের মা এখন এক বৃদ্ধাশ্রমে একাকী সময় কাটাচ্ছে। আরুষ তাদের শারীরিক ক্ষতি করেনি, কিন্তু তাদের অহংকার আর দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা এখন জানে তাদের অবহেলিত সেই ছেলেটা আসলে কি ছিল। এদিকে মাফিয়া জগতে এখন সাইলেন্ট কিলার এক কিংবদন্তি। শহরের বড় বড় ডনরা এখন রাতে ঘুমানোর আগে নিজের ঘরের দরজা 10 বার পরীক্ষা করে। পুলিশ ফাইলটা বন্ধ করে দিয়েছে, কারণ কোনো ক্লু বা প্রমাণ অবশিষ্ট নেই। সাইলেন্ট কিলার যেন এক ধোঁয়া, যা রক্ত জড়িয়ে বাতাসে মিলিয়ে গেছে। রাতের বেলা সৈকতে আরুষ আর অনু হাঁটছে। জ্যোৎস্নার আলোয় সমুদ্রের পানি রূপালী হয়ে উঠেছে। অনু আরুষের হাতটা শক্ত করে ধরে। ভাইয়া, তুমি কি এখন সুখী? আর তুমি কি কোনোদিন সেই অন্ধকার পথে যাবে না? সুখ বড় আপেক্ষিক রে অনু, আমি এখন শান্তিতে আছি। আমি যে পথে চলেছি সেটা ছিল প্রতিশোধের পথ। তুলি আজ শান্তিতে ঘুমাচ্ছে, আমার কাজ শেষ। সাইলেন্ট কিলার আজ থেকে মৃত। হঠাৎ আরুষ লক্ষ্য করে কিছু দূরে কয়েকজন বখাটে ছেলে একটা পর্যটক মেয়েকে বিরক্ত করছে। আরুষের চোয়াল এক মুহূর্তের জন্য শক্ত হয়। তার হাতের কবজিটা আবার সেই পুরনো ছন্দে কাঁপতে শুরু করে। অনু তার হাতটা আরো জড়িয়ে চেপে ধরে। ভাইয়া না, ওদের ছেড়ে দাও, পুলিশ সামলে নেবে, আর তুমি রক্ত ঝরিও না। আরুষ অনুর দিকে তাকায়। অনুর চোখে সে আকুতি দেখতে পায়। আরুষ দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। সে বুঝতে পারে তার ভেতরের সেই পিচাসটা এখনো পুরোপুরি মরেনি। সে শুধু অনুর ভালোবাসার শিকলে বন্দী হয়ে আছে। ঠিক আছে অনু, চল বাড়িতে যাই। আজ তোর জন্য আমি রান্না করব। বাড়িতে ফিরে আরুষ যখন রান্নাঘরে কাজ করছিল, তখন সে তার গোপন ড্রয়ারটা একবার খোলে। সেখানে এখনও সেই সাইলেন্ট কিলারের মাস্ক আর কারাম্পিট ছুরিটা রাখা আছে। সে অস্ত্রগুলো বের করে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। রাতের অন্ধকারে সে সব অস্ত্র গভীর পানিতে ছুঁড়ে ফেলে। বিদায় সাইলেন্ট কিলার, তুই আর ফিরবি না। সমুদ্রের ঢেউয়ের শব্দে আরুষের কথাগুলো মিলিয়ে যায়। সে ফিরে এসে অনুকে জড়িয়ে ধরে। অনু বুঝতে পারে আরুষ আজ চিরতরে মুগ্ধ হলো। পরদিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর আসে। শহরের বড় এক সন্ত্রাসী গ্রুপ নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে গেছে। পুলিশের ধারণা সাইলেন্ট কিলার আবার ফিরেছে, কিন্তু আরুষ সেই খবর পড়ে শুধু মৃদু হাসে। সে জানে সে এখন এক সাধারণ মানুষ। ভাইয়া এসো, নাস্তা তৈরি। আজ আমাদের পাহাড়ে যাওয়ার কথা ছিল না? কিরে, বরকে কেউ ভাইয়া ডাকে? ঠিক মতো ডাক। ছোটবেলার অভ্যাস তো। আচ্ছা, এইদিকে আসো। হ্যাঁ অনু, চলো।
আজ শুধু পাহাড় আর সমুদ্রকে দেখব। আমাদের জীবনে আর কোনো কুয়াশা থাকবে না। আরুষ আর অনু পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। নিচে উত্তাল সমুদ্র। আরুষ অনুর হাতে সেই লাল চুড়িগুলো আবার ঠিক করে দেয়। তাদের সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। মাফিয়া জগতে সেই রহস্যময় খুনি এখন এক সাধারণ প্রেমিক আর ভাই হিসেবে হারিয়ে গেল জনসমুদ্রে। পৃথিবীর কেউ কোনোদিন জানবে না এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর খুনিকে। আরুষ মনে মনে বলে, আমি অবহেলিত ছিলাম, আমি ঘেন্নার পাত্র ছিলাম, কিন্তু আজ আমি কারোর পৃথিবীর কেন্দ্রবিন্দু। অনু আরুষের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে থাকে। তাদের পেছনে পড়ে থাকে রক্তের ইতিহাস, আর সামনে পড়ে থাকে ভালোবাসার অসীম দিগন্ত। সাইলেন্ট কিলারের গল্প এখানেই শেষ হলো, কিন্তু আরুষ আর অনুর জীবন শুরু হলো এক নতুন ছন্দে। তোমাকে অনেক ভালোবাসি আরুষ ভাইয়া। আমিও তোকে খুব ভালোবাসি রে অনু। তুই আছিস বলেই আমি আজ মানুষ হতে পেরেছি। সমুদ্রের ঢেউ এসে তাদের পায়ের চিহ্নগুলো মুছে নিয়ে যায়। রয়ে যায় শুধু এক গভীর নীরবতা আর প্রশান্তি।